রেজাউল কবির সাহেব, আপনি কি আসছেন? এসে পৌঁছাইছেন? আপনারা কি আমার কথা ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, যাক আলহামদুলিল্লাহ। রেজাউল কবির ভাই, আপনি কি আছেন? ওকে, তো আমাদের অন পেজ অপটিমাইজেশনের ফার্স্ট কাজটা কি আপনারা মানে প্রায় 15 দিন আগের কথাবার্তা, সেটা ভুলে গেছেন। সো আমি আবার রিপিট করতেছি, বা আজকের ক্লাসটাই মাথায় রাখেন। মেইনলি সবার প্রথম হচ্ছে আমাদের পেজগুলোকে অপটিমাইজ করা। আমাদের অন পেজ অপটিমাইজেশনের ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের পেজগুলোকে অপটিমাইজ করা। সো আমি পেজেসে চলে গেলাম। এটা ওয়ার্ডপ্রেসের একটা ব্যাক এন্ড। আমি বলেছি ওয়ার্ডপ্রেসের গেলে এটা ড্যাশবোর্ডটা যত দুনিয়ার যত ওয়ার্ডপ্রেস আছে সবগুলোরই এইরকম। ওকে, সো আমরা যে পেজগুলো আছে, পেজগুলো তো আমরা ক্রিয়েট করবো না, এগুলো ক্রিয়েট করবে ওয়েব ডিজাইনাররা। ওয়েব ডিজাইনাররা ডিজাইন করার পরে আমরা যখন এই ড্যাশবোর্ডে আসবো তখন আমরা এইরকম পেজগুলো দেখতে পারবো। এই পেজগুলোকে এখন আমাদেরকে ওয়ান বাই ওয়ান অপটিমাইজ করতে হবে। আমি একটা অপটিমাইজেশনের কথা বলে দিই। একটা অপটিমাইজেশন আমরা প্র্যাকটিক্যালি করি। ধরেন এটা একটা আমার প্রোডাক্ট পেজ। এখন এর ভেতরে কি কোন কোন পেজগুলো আমাদের খুব একটা অপটিমাইজ করার দরকার নাই, সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজটা। অ্যাবাউট আস পেজ আমাদের খুব একটা, অ্যাবাউট আস মানে একটা ওয়েবসাইটে গেলে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপরে এখানে গেলে যেই সব আপনি যেসব ওয়েবসাইটগুলোকে, যেসব পেজগুলো আপনার মানে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে হিউজ পরিমাণে কিন্তু পেজ থাকে, আপনার পক্ষে সবগুলোকে অপটিমাইজ করা পসিবল না, বা আপনি সবগুলোকে করতে গেলে যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে আপনি অপটিমাইজ ওভাবে ডেডিকেটেডলি করতে পারবেন না। সেই জন্য আমি বলতেছি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ, এছাড়াও যেসব নর্মাল পেজগুলো রয়েছে যেগুলো আপনি মনে করেন আপনার ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট না, এগুলো র্যাঙ্ক না করলেও চলবে, ওই পেজগুলো সেগুলো নিয়ে আপনার অপটিমাইজেশন বা কাজ করার দরকার নেই। জাস্ট অন পেজ সামান্য অপটিমাইজ করলেও চলবে, না করলে মানে এইটা টোটালি আপনার উপর। করলে করলেন, না করলে নাই। করে রাখাটা ভালো, বাট এটা মানুষজন আপনার অ্যাবাউট আস, ফিডব্যাক পেজ, কন্ট্যাক্ট আস পেজ এগুলো খুব একটা দেখতে চাইবে না। সেটা দেখতে চাইলে আপনার ওয়েবসাইটে এসে দেখে নিবে। বাট ডিরেক্ট কেউ সার্চ দিবে যে হোন্ডা লাইফ অ্যাবাউট আস, হোন্ডা লাইফ কন্ট্যাক্ট পেজ, এরকম কেউ, বা হোন্ডা লাইফ কন্ট্যাক্ট নাম্বার, এই হোন্ডা লাইফ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যদি সার্চ দেয় তাও তাকে হোম পেজটা দেখানো যাবে, কোনো সমস্যা নেই। রেজাল্ট হিসেবে হোম পেজ দেখাবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এটা আমরা আমাদের এই যে মেইন পেজগুলোকে যখন অপটিমাইজ করবো তখন ওই হোন্ডা লাইফ বা কেউ যদি কন্ট্যাক্টের জন্য খুঁজে তাকে হোম পেজের অ্যাড্রেসটা দেখাবে, ভিজিটর তখন হোম পেজ থেকে চলে যেতে পারবে। আমি একটু এগুলাকে ঘুম পাড়ায় নেই, জয়েন হচ্ছে না তো। কোড কি? আহা বুঝলাম না, কি জয়েন হইতে পারতেছে না আমাদের তানিম সাহেব? কি জয়েন হতে পারছেন না? কোড তো দেওয়া নাম্বার, ওয়েট, আফটার গুগল আর জয়েন হচ্ছে না তো। ক্লাসের সময় অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতেছি, আজকে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতেছি না, বাকিরা কোথাও উনি জয়েন হতে পারতেছেন না। ওয়েবসাইট অ্যাড করা লাগবে, তা না ভুলে গেছি। শুরু করে কী শিখে আর এর দ্বারা কী কয়? কোড কি? কোড তো দেওয়া আছে, এখনো কোড খুঁজে সে। আচ্ছা রেজাউল কবির সাহেব, আপনি কি আসেন? আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতাম তাহলে। জি ভাইয়া আছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স রেজাউল। আচ্ছা, আমরা আবার ফিরে আসি। এখন আমি আমার একটা পেজের অন পেজ অপটিমাইজেশন করব। এই যে কুইক এডিটে গেলাম, কুইক এডিটে কুইক এডিট না, শুধু এডিটে যাই। কুইক এডিটে গেলাম, আচ্ছা এই পেজটা কি ব্যাপার, গেলাম হচ্ছে সিবি শাইনে, আমাকে এই পেজে নিয়ে আসছে কেন? ব্যাক ব্যাংক লেখা ঘটনা কি? কোনো সমস্যা হচ্ছে?
ক্লিক করতে যেমন ব্র্যাক ব্যাংকে চলে গিয়েছি। ওকে, এই যে আমি আমার একটা পেজের একটা প্রোডাক্ট পেজের ব্যাক এন্ডে আসছি, প্রোডাক্ট পেজের ব্যাক এন্ডে আসছি। ওকে, সো এটার আগে এই অন পেজ অপটিমাইজেশন আপনাদের গত ক্লাসে বলেছিলাম কিছু ব্যাক এন্ড অপটিমাইজেশন আছে যেগুলো ইউজাররা দেখতে পায় না, যেটা আমরা এইখানে করব ইয়োস্ট এসইওর মাধ্যমে। আর কিছু থাকে হচ্ছে ফ্রন্ট পেজে, ফ্রন্ট পেজ অপটিমাইজেশন করতে হয়। আমরা আগে ব্যাক এন্ডটা দেখি। এখন ব্যাক এন্ডের ক্ষেত্রে ইয়োস্ট এসইও কিভাবে, এই প্লাগইনটা কিভাবে অ্যাড করতে হয় সবার কি জানা আছে? এই প্লাগইনটা কিভাবে অ্যাড করতে হয়? না ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি একটু বলে দেই। আমি আরেকটা ট্যাব খুলি। এখানে বাম পাশে প্লাগইনস অপশনটা পাবেন। প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ, আমি আরেকটা ট্যাবে খুলতেছি, অ্যাড নিউ অপশনে ক্লিক করলাম। আমার অলরেডি কিন্তু ইয়োস্ট এসইওটা মানে আছে, এটাকে কি বলে আপনার এনাবল আছে। আমি এখন আর আবার এটাকে ইনস্টল করতে পারবো না, বাট আপনাদেরকে অন্য টুল বা এই টুলের মাধ্যমে বুঝিয়ে দিব যে কিভাবে এটা ইনস্টল করতে হয়। মোটেও কঠিন জিনিস না, দুইটা ক্লিক করা লাগে। আমি একটু এদিকে আপনারা জাস্ট এই যে প্লাগইনে এসে অ্যাড নিউতে ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে আসছে। আমি জাস্ট এখানে ইয়োস্ট লিখে সার্চ দিলাম। একটু মাথায় রাখেন, এগুলো বারবার ভুলে গেলে হবে না। ডিজিটাল মার্কেটাররা এই প্লাগইন আপনাদের জীবনে ওয়েবসাইটে বহুবার ইনস্টল করতে হবে। আর এমনও ভাবার দরকার নেই যে আমাদের তো ওয়েবসাইটে কোনো কাজ থাকবে না। এই যে টুকটাক খুব ইজি কাজগুলো আপনাদের করতে হবে ওয়েবসাইটে। সো এই জিনিসটা মাথা রাখেন। এই প্লাগইন ইনস্টলেশনের ব্যাপারটা আমি ফেসবুক পিক্সেল যখন সেট আপ করছিলাম তখনও কিন্তু দেখিয়েছিলাম। তো একটু মাথায় রাখেন, বারবার ধরেন। আমি এটা হয়তো আবারও দেখানো লাগবে সামনের ক্লাসে আপনাদের। ওই যে গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, এগুলো নিয়ে কথা বলবো। তো তখন এরকম প্লাগইন ইনস্টল করা লাগবে, মানে কিভাবে ইনস্টল করে বললে কিন্তু হবে না। ইয়োস্ট এটা দেখাতে এত সময় নিচ্ছে কেন? ভাই সার্চ রেজাল্টস ফিচার্স, এটা কি নেটের সমস্যা করতেছে নাকি? করার তো কথা না। আপনি ওয়ার্ডপ্রেসে এই যে চলে আসে ইয়োস্ট, এটা অলরেডি হয়ে গেল। ইয়োস্ট এটা বলতেছে আমার ভার্সনের সাথে মিলতেছে না, তাই না? The plugin does not work with the version of WordPress কি আসছে? আমি এটা অলরেডি, এটা আমার ওয়ার্ডপ্রেসের ভার্সনটা হয়ে গেছে, আপডেট করতে হবে। এখন এই কাজগুলো এখানের মধ্যে দেখতেছেন আমার ওয়ার্ডপ্রেসটা আপডেট চাইতেছে। আমি চাইলে এখানে আপডেট দিতে পারবো না। আমি যদি ওয়ার্ডপ্রেস আপডেট দিই আমার ওয়েবসাইটটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, এই জন্য আমি আপডেট করতেছি না। তো এখানের মধ্যে ইনস্টল করার অপশন দেখাচ্ছে না, কারণ আমি অলরেডি এটা ইনস্টল করে ফেলছি। আমরা প্লে স্টোরে, মোবাইলের প্লে স্টোরে কোনো একটা অ্যাপ ইনস্টল করে ফেলে কিন্তু পরবর্তীতে আবার ইনস্টল করতে পারি না যতক্ষণ না আমরা অ্যাপটাকে আনইনস্টল করি। সো এইখানের মধ্যে আমি এই টুলটা, এই ডান পাশের টুলটাকে যেভাবে ইনস্টল করতে করে দেখাবো, ঠিক একইভাবে ইয়োস্ট এসইওটাকে ইনস্টল করতে হবে। কি করতে হবে? ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর আমাকে আবার অ্যাক্টিভেট করতে বলবে। এগুলো সামান্য সময় নেয়, একটু স্লো। এই যে অ্যাক্টিভেট করতে বলবে, আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম। দ্যাটস ইট। ঠিক ইয়োস্ট এসইওটা ঠিক এভাবে আমি ইনস্টল করেছিলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন কিভাবে ইয়োস্ট এসইওটা ইনস্টল করতে হবে? আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া তাহলে ইয়োস্ট এসইও এদিকে ইনস্টল করলাম, আপনার ওই জায়গার মধ্যে কিভাবে দেখাবে? এটা অটোমেটিক্যালি আপনি ইনস্টল করার পরে অটোমেটিক্যালি যখন আপনার পেজে যাবেন, কোনো একটা স্পেসিফিক পেজে আপনি যাবেন, তখন এই ইয়োস্ট এসইও অপশনটা আপনাকে এমনিতেই শো করবে। আপনি
আপনি ইনস্টল করে ফেলছেন, আপনার এই ওয়ার্ডপ্রেস ভার্সনের সাথে এটা যেহেতু কম্পিটিবল, এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গেছে। এবং এই যে এই অপশানটা আমি এই ইয়োস্ট এসইও এখানে যে লেখা দেখতেছেন, মানে এই আমি এটাকে মিনিমাইজ করি, এই যে পোর্শনটুকু দেখতেছেন একটা নতুন পোর্শন, তাই না? মানে এই একটা আলাদা পোর্শন, এই পোর্শনটাই থাকতো না। এই ইয়োস্ট এসইও এই পোর্শনটাই আপনার ওয়েবসাইটের মধ্যে নরমালি থাকে না, আমরা ইয়োস্ট এসইও ইনস্টল করাতে পাওয়া গেছে। এখন বলতেছে এটার একটা ফোকাস কিউফেজ দিতে। আপনারা মোটামুটি জানেন ফোকাস কিওয়ার্ডটা কি। আমার যেহেতু এটা প্রোডাক্ট পেজ, সিবি শাইন এসপি, সিবি শাইন এসপি, আর কি দেওয়া যায়, স্পেসিফিকেশন দেওয়া যায়, স্পেসিফিকেশনস সিবি শাইন এসপি স্পেসিফিকেশনস। ওকে, আমি একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলাম। ফোকাস কিওয়ার্ড আমার দিয়ে দেওয়া হলো। এবার যদি আসি, এখানে আমাদেরকে মেটা ডেসক্রিপশনটা লিখতে হবে। আমরা একটু এডিট স্নিপেটে ক্লিক করি। এডিট স্নিপেটে ক্লিক করলে আমাদের এই পেজের টাইটেলটা, আমার এই পেজের টাইটেল, এই পেজের ইউআরএল যে লিঙ্কটা ক্রিয়েট হবে সেইটা, এবং এটার একটা মেটা ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। আচ্ছা, এগুলো উপরে দেখতে পাচ্ছেন। সার্চ রেজাল্টে কিভাবে দেখাবে, আপনি যে ইউআরএলটা, যেই টাইটেলটা দিবেন, এসইও টাইটেলটা দিবেন, সেটাই যে এইভাবে শো করবে। সিবি শাইন এসপি আপনি যা লিখবেন এখানে সেভাবে শো করবে। আপনি যে ইউআরএলটা সিবি শাইন, আপনি ইউআরএল যেটা দিবেন সেটাই যে উপরে শো করবে, এবং মেটা ডেসক্রিপশন যেটা দিবেন সেটা এই যে এটার নিচে শো করবে। ওকে, আমি এখানের মধ্যে যা আছে সবগুলাকে কেটে দিয়ে সিবি শাইন এসপি 125 সিসি স্পেসিফিকেশন। আচ্ছা, এখন এই এসইও টাইটেলের ক্ষেত্রে আপনার একটা মিনিমাম ওয়ার্ড কাউন্ট আছে। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড কাউন্টারটা, আমরা মার্কেটাররা হচ্ছে এই টুলের মাধ্যমে এত কাজ করি যে এই ওয়ার্ড কাউন্টারটার ওয়ার্ডের কথা ভুলে যাই। খুব সম্ভবত 60 থেকে খুব সম্ভবত 60 থেকে আপনি এই লেখাটা স্টার্ট করতে পারেন, মানে আপনার মিনিমাম 60 হতে হবে। আমরা যখন এখানে মোটামুটি 60 ক্যারেক্টারের মতো লিখে ফেলবো তখন এটা আপনার গ্রিন সাইন দেখানো শুরু করবে। ধরেন আমি এখানে হোন্ডা সিবি শাইন এসপি স্পেসিফিকেশন ইন বাংলাদেশ যদি লিখি, ইন বাংলাদেশ, বিডি যদি লিখি, বাংলাদেশ দিলে মোটামুটি কভার করে। স্পেসিফিকেশন হোন্ডা সিবি শাইন এসপি স্পেসিফিকেশন, আমি এখানে স্পেসিফিকেশন প্রাইসও অ্যাড করে দিতে পারি। প্রাইস হোন্ডা সিবি শাইন এসপি 125 সিসি স্পেসিফিকেশন প্রাইস ইন বাংলাদেশ। এটার বেশি যাতে না বের হয় এই জায়গাটার, মানে আপনার এই যে আপনার গ্রিন সাইনটা দেখাচ্ছে যেটা, এটা যাতে এক্সিট না করে। মেইন কথা হচ্ছে এটা যাতে এক্সিট না করে। হোন্ডা সিবি শাইন এসপি স্পেসিফিকেশন প্রাইস অ্যান্ড ডিটেইলস ইন বাংলাদেশ দিতে পারেন, বা অ্যান্ড ডিটেইলস টাইপের ইন বাংলাদেশ কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলছি যত বেশি আপনার লোকেশনের কথা বলবেন তত আপনার জন্য এই পেজটা লোকালি র্যাঙ্ক করতে সাহায্য করবে, আপনার কান্ট্রির জন্য র্যাঙ্ক করতে হেল্প করবে। আমাদের এসইও টাইটেলটা শেষ। আমরা যে ফোকাস কিওয়ার্ডটা লিখেছি সেটা কিন্তু এখানে চলে আসছে, হোন্ডা সিবি শাইন স্পেসিফিকেশন ফোকাস কিওয়ার্ডটা চলে আসছে। সো এইখানে আমরা সিবি শাইন এসপি স্পেসিফিকেশন দিয়ে দেই।
স্পেসিফিকেশন, আমার ইউআরএল এর মধ্যে এখন কিভাবে দেখাবে হোন্ডা সিবি শাইন এসপি স্পেসিফিকেশন এইভাবে দেখাবে। ওকে, এইবার আসি হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমাকে মোটামুটি 160 ওয়ার্ডের মতো, সরি 60 ক্যারেক্টারের মতো আমাকে একটা মেটা ডেসক্রিপশন লিখতে হবে। এটা যে কোন আপনার মানে পেজের এই পেজটার ডেসক্রিপশন দেওয়া, এই পেজটার ডেসক্রিপশন দেওয়া। সো হোন্ডা সিবি শাইন এসপি ইজ বলেন, কথা বলতেছি না। ও ঠিক আছে। Honda CB Shine SP is one of the most famous bike in 125cc segment in বাংলাদেশ। কিন্তু এখানের মধ্যে একটা সমস্যা, একটা লাইন লিখছি, আমাকে স্পেসিফিকেশন রিলেটেড আরেকটা লাইন লিখতে হবে। Here is এখানের মধ্যে যেটা লিখেছিলাম স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড ডিটেইলস। আমাদের এদিকে কত 160, 90 থেকে 160 হওয়ার কথা। যাই হোক, আপনারা এই টুলটার মাধ্যমে যখন কাজ করবেন এই টুলের এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বাইকে দেখাচ্ছে কিনা, ওকে। এই টুলটা একটা ফ্রি টুল, ইউএস টেস্টিওটা একটা ফ্রি টুল। এটা আমরা যদি প্রো ভার্সন ইউজ করতাম আমাদেরকে আরো কিছু ফিচার দিত। ফিচারগুলো কি কি? একটা হচ্ছে এলএসআই বা রিলেটেড কিওয়ার্ডগুলো অ্যাড করার ফিচার দিয়ে দিত আমাদেরকে। এখন এখানে যদি আলাদাভাবে ফিচারটা পেতাম এবং যদি আমরা মেনশন করে দিতে পারতাম যে এই পেজটার আরো কিছু এলএসআই কিওয়ার্ড আমরা যদি দিয়ে দিতে পারতাম, গুগলের জন্য বোঝাটা ইজি হইতো যে এলএসআই কিওয়ার্ড এই পেজটার জন্য কোনগুলা। বাট যেহেতু দেয় নাই, সমস্যা নাই, আমাদেরকে এখন এটা ম্যানুয়ালি করতে হবে। কিভাবে ম্যানুয়ালি করতে হবে সেটাতে যাচ্ছি। সেটা হচ্ছে এই পেজটার ফ্রন্ট এন্ড, এই পেজটার সামনের সাইডটুকুতে। আমরা এখন এই পেজটার পেছনের সাইডে আছি, যে জায়গাটার থেকে আমরা আমাদের এটার ব্যাক এন্ডের অপটিমাইজেশনটা করলাম। আমাদেরকে ফ্রন্ট এন্ডের অপটিমাইজেশনটা লাগবে। এই ভদ্রলোক এতক্ষণ কান্না করতেছিল, এখন একটু তার মানে মিনিমাল পজিশনে আসছে। আমরা আরেকটু অপটিমাইজ করলে এটা আরেকটু ভালো পজিশনে যাবে, আরেকটু সে খুশি হবে আর কি। যাই হোক, আর যেটা বলে রেখেছিলাম এখনো পর্যন্ত ইংলিশ লিখতেছি দেখে মোটামুটি তার ভালো লাগতেছে। আমরা একটু পরে বাংলা লিখে শুরু করলে সে হয়তো বা নাও বুঝতে পারে। আমি আগে এইটাকে একটু আপডেট দিয়ে দিই। আমাকে এইটা বলেন, আমাদের এই যে ব্যাক সাইডের একটা পেজের ব্যাক সাইডের অন পেজ অপটিমাইজেশনটা কি আপনারা বুঝতে পারছেন? একটা পেজের ব্যাক সাইডের অন পেজ অপটিমাইজেশন আমরা কি বুঝতে পেরেছি? দয়া করে একটু বলেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেইটা করেন ভাইয়া, যে এটুকুই বা এটা কিভাবে করব, বা যে কোনো রিলেটেড কোশ্চেন করেন। ভাই এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এর কারণে আপনি হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করে করতেছেন। যদি আমার সাইট যদি ওয়ার্ডপ্রেস না হয়, পিএইচপি বা এইচটিএমএল দিয়ে করা হয়, সেক্ষেত্রে আপনি ব্যাকএন্ডে এই কাজটা কিভাবে করবেন? ব্যাকএন্ডে এই কাজ তখন আমাদের পক্ষে করা পসিবল না। তখন একটা ওয়ে আছে, আমি বলে দিই। এই পিএইচপি ওয়েবসাইটগুলো, যে আপনি যেসব ওয়েবসাইটগুলোর কথা বলতেছেন, ওগুলা অন পেজ অপটিমাইজেশন করার জন্য ওগুলাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আমার কথা বুঝেন। আপনি বানাইছেন কিসে? বানাইছেন হচ্ছে কোডিং করে। আপনি ওয়েবসাইটটা বানাইছেন র এইচটিএমএল পিএসপি দিয়ে বানিয়েছেন। এখন এটার আপনি অন পেজ অপটিমাইজেশন করতে চান। আপনার পক্ষে তো এই যে এই পেজটার কোড আমি আপনাকে যদি দেখাই যে ভাইয়া সিবি শাইন এসপি, আমি একটু এই পেজটাতে যাই। এই পেজটার ব্যাক এন্ডে আসি। এই পেজটা আপনি কোডিং এর চোখে যদি দেখেন, একজন কোডারের চোখে কোডার এই পেজটাকে কিভাবে দেখে সেটা আমরা একটু দেখি। হয়ে গেল।
একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার, তো সে কি রে বাবা একটু যে আসতো না, আমার এই পেজটা দেখি কোনো সমস্যা দেখা দিয়েছে, এটা মনে হয় আপডেট দিয়ে নেই, দেখি নাকি কি আপডেট কি দিলাম। কে আসছে? কাট আউট টুডে, কাট আউট টুডে কে জানো? কান্তি ভাই, কি হলো ভাই, কেন আপনি এরকম কাট আউট মাট আউট দিয়ে আসছেন কেন? ওই পিসি থেকে দিলাম ভাই, ওই এটা তো মোবাইলে ছোট্ট একটু দেখা যায় তো। আচ্ছা বুঝতে পারছি, আমি বলি এটার পেজটা মাত্র আপডেট দিছি তো তার একটু আসতে কষ্ট হইতেছে, তারপরও আমি যদি একটু ম্যানুয়ালি দিয়ে ট্রাই করি, মাত্র আপডেট দিলাম, ইউআরএলটা মাত্র চেঞ্জ হলে, সো সে খুঁজে পাচ্ছে না আর কি। এই যে ভদ্রলোক আসছে দেখছেন। আচ্ছা এই কি ব্যাপার, সিভিশন স্পির মধ্যে এইটা আসছে কেন আবার? প্রাইস কত? 1,26,900। ইমেজ আবার এটা আসছে কেন? এলোমেল, ওই যে ইমেজ আবার এখানে ঠিক আছে, এইটা আসছে কেন? আই ডোন্ট নো। আচ্ছা এটা ঠিক করে ফেলতে হবে। আচ্ছা এটার ব্যাক এন্ডে যদি যাই, এটার ব্যাক এন্ড হলো, এটার ব্যাক এন্ডটা দেখতে এইরকম। আমি যে এই যে মাত্র অ্যাড করলাম দেখছেন স্যার, আমি কি এখানে অ্যাড করছি? আমাকে এইটা বলেন, আমি কি এখানে অ্যাড করছি এই কথাটা, এই যে লিঙ্কটা? এটা ভাই লিংক যে ডেভেলপ করছে ওই অ্যাড করে দিছেন, আপনি করলেন? আরে ভাই মাত্র তো আপনাদের সামনে এসব লাইনগুলো আমি লিখলাম রে ভাই। আমি আপনাকে কি বোঝাইতে চাইতেছি সেটা একটু বুঝেন। আমি এই আমার যদি এটা ওয়ার্ডপ্রেস সাইট না হতো, আমাকে এভাবে কোডের মাঝখানে, এই হিজিবিজি কোডগুলোর মাঝখানে এসে সেই কথাবার্তাগুলো লিখা লাগতো। কথা কি বুঝতে পারছেন? সো এই কাজগুলো মার্কেটারের পক্ষে, হিজিবিজি লেখাগুলো নর্মাল কোনো মার্কেটারের পক্ষে লিখে আসা সম্ভব না। তখন তাহলে ওই যে র পিএইচপিতে করা ওয়েবসাইটগুলোর অপটিমাইজেশন কিভাবে হয়, যে ডেভেলপার সে এগুলো সেট আপ করে দেয়, আদারওয়াইজ একটা পিএইচপি সাইটের অন পেজ অপটিমাইজেশনের জন্য ওই সাইটের সাথে ওয়ার্ডপ্রেসকে কানেক্ট করা যায়, ওয়ার্ডপ্রেসের সিএমএসটাকে কানেক্ট করা যায়, ওইখানে শুধু ওয়ার্ডপ্রেসটাই অপটিমাইজেশনের জন্য কাজ করে, ওইটা ওয়ার্ডপ্রেসের অন্যান্য কোনো কাজ করা যায় না, মানে অন্যান্য কাজের জন্য দরকার হয় না, বা অন্যান্য কোনো ফিচার কাজ করে না, ওটাতে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ওই সাইটটা কন্টেন্ট অপটিমাইজেশন ড্যাশবোর্ড হিসেবে কাজ করে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। আপনি যখন কোনো ওয়েবসাইটে করতে যাবেন, ডেভেলপারের সাথে কথা বলতে হবে। আপনারা নিজে নিজে সবকিছু নিজে পারবেন, বা এই কোর্সের মধ্যে আপনাদেরকে ওই কোডিং শেখানো হবে, বা এই চিন্তা ভাবনা সব নিজেদের কন্ট্রোলে তো নিতে পারবেন না। আপনাদেরকে আরেকজনের উপর এই ওয়েবসাইটটার অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে যদি ওয়ার্ডপ্রেস না হয়, আরেকজনের উপর ডিপেন্ডেবল হইতে হবে, নিজেরা করতে পারবেন না। সো বাট ওয়ার্ল্ডের 60-70% বা এর বেশি ওয়েবসাইট, আপনার পার্সেন্টেজ অফ ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে মানে এই সেফ জোনের জিনিসগুলাই দেখানো হইতেছে। দ্যাটস ইট। যাই হোক, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। বাকিরা কেউ তো আল্লাহ মাফ করো বুঝছেন কি বুঝেন নাই বলবেন না, আমি তো আসলে রোজা রেখে আপনাদের সাথে কথা বলে ক্লান্ত হয়ে গেছি। এতটুকু হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডের অপটিমাইজেশন। এইখানে দেখেন আমি যে কিওয়ার্ডগুলো দিয়েছি, যে কিওয়ার্ডটা আমি উপরে দিয়েছি, সেই কিওয়ার্ডগুলোই এখানে হাইলাইট, কোথায় হাইলাইট করতেছে? ডেসক্রিপশনটার মধ্যে। এই ডেসক্রিপশনটা এখানে লিখাতে সার্চ রেজাল্টে কিভাবে দেখাবে সেটা দেখাচ্ছে এবং হাইলাইট হচ্ছে। ওকে ফাইন, আমি এটাকে একটু আপডেট দিয়ে, একবার আপডেট দিয়েছি, একের বেশি দুইবার দেওয়া যায়, সমস্যা নাই। এইবার আজকে আমার প্ল্যান হচ্ছে একটু ঝামেলা করে হলেও আমি এটার ফ্রন্ট এন্ড কন্টেন্টটা নিয়ে একটু
এটার কন্টেন্টে গেলে শেষ ক্লাসে অনেক কথা বলেছিলাম এটার ফ্রন্ট এন্ডটা নিয়ে। এই আমার যে ওয়েবসাইটের যে প্রোডাক্ট পেজগুলো রয়েছে সেগুলার কন্টেন্টের অবস্থা খুব দুর্বল। আমি যে কিওয়ার্ডটা দিয়েছি সিবি শাইন এসপি স্পেসিফিকেশন, আসতেছে ভদ্রলোক, আসতে একটু ধৈর্য ধরেন। এই ইমেজটাকে চেঞ্জ করে দিতে হবে, কিভাবে জানি ভদ্রলোক সিবি শাইনের মধ্যে ব্ল্যাকের মধ্যে এটা চলে আসে। আচ্ছা, আমার আসলে প্ল্যানটা হচ্ছে কি, আমি এই বাটনটার আগে প্লাস দিয়ে একটা কন্টেন্ট এখানে ঢুকাবো। এখানে সিলেক্ট টু স্ট্রাকচার এইভাবে থাকুক। স্ট্রাকচার মধ্যে স্ট্রাকচার নিলাম। স্ট্রাকচারের মধ্যে আমি একটা টেক্সট এডিটর অ্যাড করব। টেক্সট এডিটরটাকে নিয়ে একটু কি ব্যাপার, হ্যাঁ লোড হতেছে কেন? টেক্সট এডিটরটাকে আমি বলেছিলাম আগে এটা শেষ করে নিয়ে এরপরে হচ্ছে আমি একটা টেক্সট এডিটর এখানে অ্যাড করব। এই পেজটা ফোকাস কিওয়ার্ড কি, সিবি শাইন এসপি স্পেসিফিকেশন। বাট আমি যদি এইখানে সার্চ করি এই কিওয়ার্ডটা একবারও পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আসলে আমি এটা নিয়ে কাজ করি নাই। বাট আমি যদি চাই, আমার কেউ একজন যদি সিবি শাইন রিলেটেড লিখে সার্চ দেয় গুগলে, আমার পেজটা আসে, এটা যদি আমি চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেমন একটু পেছনের ব্যাক এন্ডের অপটিমাইজেশনটাও করতে হবে, সেটাও যেমন ইম্পর্টেন্ট, সামনের পেজের অপটিমাইজেশনটাও খুব ইম্পর্টেন্ট। এই পেজের অপটিমাইজেশনটাও খুব ইম্পর্টেন্ট। এই পেজের মধ্যে আমাদেরকে মোটামুটি টেকনিক্যালি কয়েকবার সিবি শাইন এসপি এই ওয়ার্ডটা রাখতে হবে। এখন সেটার কথা কিন্তু আমি শেষ ক্লাসে বলে দিয়েছি। আমরা যদি এটা যেহেতু একটা প্রোডাক্ট পেজ, এটার মধ্যে আমরা ওই যে 1000, 1500, 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে পারবো না। আপনাদের যাদের ই কমার্স সাইট আছে তারা হাজার প্রোডাক্ট পেজ ক্রিয়েট করবেন, তাদের পক্ষে এত কন্টেন্ট লেখা পসিবল হবে না। তারা শর্টকাটের মধ্যে যতটুকু হয় ততটুকুই অপটিমাইজ করার চেষ্টা করবেন। আপনার পেজের ব্যাক এন্ডের মধ্যে যে অন পেজ অপটিমাইজেশনের ব্যাক এন্ডে যে কিওয়ার্ডটা দিয়েছেন, আপনি যদি ওটাকে এসইও অপটিমাইজ করতে চান, সেই কিওয়ার্ডটা আবার এইখানে ফ্রন্ট এন্ডের মধ্যেও কোনোভাবে ইউজ করতে হবে। ওকে, এখন এটা নেট প্রবলেম বুঝলাম না তো করতেছে কেন? নেট প্রবলেম বাকি কারো, সবাই বাকিরা যাদের মানে সব বাকিদের কি প্রবলেম হচ্ছে নাকি সবাই ঠিক আছে, শুনতে পাচ্ছেন ঠিক মতো? শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এখন এই যে এলিমেন্টরটা দেখতেছেন, এলিমেন্টর লিখে এখানে যে আমরা এই জিনিসগুলো পাচ্ছি, এটাও আমরা ওই যে প্লাগইন থেকে ইনস্টল করে নিছি। এই জন্য এখানে বাম পাশে আমাদেরকে অনেকগুলো অপশন দেখাচ্ছে, দেখছেন? হেডলাইন অ্যাড করার অপশন, ইমেজ অ্যাড করার অপশন। আমি আমার এই পেজটার মধ্যে হেডলাইন, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন টাটন যা ইচ্ছা তা আমি অ্যাড করতে পারবো। এগুলো মোটামুটি আপনাদের টুকটাক আইডিয়া আছে আমি আশা করতেছি। সো এখন আমি এখানের মধ্যে তো আসলে প্লাস দিতেছে, আমি এই টেক্সট এডিটরটা অ্যাড করতে চাচ্ছিলাম। আরেকবার রিলোড দেই। আজকে এই পেজটার অপটিমাইজেশন মোটামুটি করতে চাইতেছিলাম। আমি একটা কথা বলেছি যে ইউস্ট এসইও বাংলা লেখাগুলো করতে পারে কম বলতে খুবই কম, মানে পারে না বলতে গেলে, সে হচ্ছে প্যাটার্ন মিলে আর কি যতটুকু অপটিমাইজ করার চেষ্টা করে। এই জন্য আমরা বাংলায় যখন অপটিমাইজ করব তখন কি ব্যাপার, একটা এরর দেখাইলো। আমরা এটা 100% অপটিমাইজ আমরা নিজেরা করে বুঝবো, বাট এই রেজাল্টটা 100% দেখাতে পারবে না। এখানে কি যেন একটা এরর দেখালো। আচ্ছা, আমি এটাতে কেটে দেই, এইটাও কেটে দেই, এইটাও কেটে দেই, অযথা পেজগুলো কেটে দেই, এটাকেও কেটে দেই আপাতত। তারপর কি কেন প্রবলেম হচ্ছে দেখি।
This is a draft. Play around and when you are done, click update. এটা তো লোডই হচ্ছে না। লোড না হলে আমি কিভাবে দেখাই? আচ্ছা, আমি এটার জন্য তো আসলে বাইকটার জন্য কন্টেন্ট লেখা তো আসলে বললে লিখে ফেলা যায় না। আমরা একটু কোনো এক জায়গা থেকে আপাতত কপি পেস্ট করে 200-300 ওয়ার্ডের একটা কন্টেন্ট নিয়ে আসি। সিবি শাইন এসপি বাংলাদেশ সার্চ দিলাম, দেখি বাইক বিডিতে প্রাইস টাইস নিয়ে কথাবার্তা বলছে, প্রাইস নিয়ে কথাবার্তা বলছে, বিডি শোরুম। এই যে এদিকে দেখেন, মোটামুটি তারা কিন্তু একটা গল্প কাহিনী লিখছে। ইন্ট্রোডাকশন, হিস্টোরি, ফিচার্স, বডি ডাইমেনশন, ইঞ্জিন, সাসপেনশন, বেস্ট ফর, অনেক বিশাল গল্প তারা লিখছে। ওকে, সো আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে যেতে পারি। কপি কন্টেন্ট কখনোই ভালো না, কপি কন্টেন্ট কখনোই ভালো না, বাট আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে অপটিমাইজ করে আপলোড করা পর্যন্ত আপলোড করে দিব, পরে আবার ডিলিট করে দিব আর কি। দ্যাটস ইট। বুঝতে পারছেন আশা করি। এখানে কি অদ্ভুত প্রোডাক্ট দেখাচ্ছে হোন্ডার, কিন্তু এটার ভিতরে ইয়ামাহার অফার চলতেছে, সেটা এটা আলাদাভাবে শো করতেছে। তারপরে জন্টিস নামের বাইকটা আছে। যাই হোক, নো ইস্যু অ্যাট অল। আমার এই প্রবলেমটা কি সলভ হয়েছে কিনা আমি একটু দেখি। এই পেজ ডিলিট করি, এই পেজ ডিলিট করি, এই পেজ। আমার এই পেজটা কেন এরকম করতেছে? আচ্ছা, আমরা কন্টেন্টটার একটু সেট আপ করে আসি। কন্টেন্ট কোনটা কোনটা নিব আমরা একটু কপি পেস্ট করে নেই ওয়ার্ড ফাইলে। অপটিমাইজেশনটা তো আসলে ইউএসটি এসইও ছাড়া আমরা করা পসিবল না, করতে পারবো না। বাট আগে কন্টেন্ট কতটুকু নিব না নিব এবং যতটুকু অপটিমাইজ করা যায় সেই ব্যাপারে একটু ইনফরমেশন নিয়ে নিব। আমরা ইন্ট্রোডাকশন নিয়ে নিই। আমরা এটার একটা আমাদের এই যে কন্টেন্টটা লিখে শুরু করব, সেটা একটা টাইটেল তো অবশ্যই আমরা দিব, তাই না? একটা টাইটেল অবশ্যই আমরা দিব। সেই টাইটেলটা, যে টাইটেলটা দিব সেটা মাস্ট বি কোনটা হবে? আমরা যে একটু আগে ব্যাক এন্ডে যে টাইটেলটা দিয়ে আসছি সেইটা না, অবশ্যই সেইটা হবে। এটা এখন আবার যেতে হলে আমাকে অনেক ঘুরে ফিরে আসতে হবে। যাই, পেজটা কেন যেন প্রবলেম করতেছে। যে নেট স্পিড ভালো, কিন্তু পেজটাতে প্রবলেম করতেছে। আচ্ছা, এটা কোনো ড্রাফট পেজ কি? এইটাই তো, কিন্তু ড্রাফট কেন? This is an autosave post that is more recent than this version. ঠিক আছে, এটা সমস্যা নাই। আমি ইয়েটা নিতে আসছি এখান থেকে, বেসিক্যালি আমি নিতে আসছি এই টাইটেলটা। আমরা যে পোস্টটা লিখবো সেটা একটা টাইটেল, ইন্ট্রোডাকশন দিলাম, বাংলাদেশ দ্য ব্র্যান্ড নিউ এডিশন 2019 energetic look. Here you will come to know about the
স্পেসিফিকেশন, প্রাইস, ডিটেইল, পুরোটা দেখি। সলিউশন, এসপি, ভিডিও একটু বড় হয়ে গেছে, এটা করে দিই, এটা কোনো বিগ ডিল না। মোটামুটি আমরা একটা ইন্ট্রোডাকশন নিয়ে নিছি। এইটা যদি এখান থেকে যাই, আপাতত যা হোক দেখি এটা কিছু আসে কিনা। হিস্টোরি আমি ইউজ করতে চাইতেছি না, দিয়ে অনেক হিস্টোরি দেওয়া আছে। কিছু কথাবার্তা লিখছে, আমরা আপাতত এগুলো নিয়ে নিচ্ছি, এই কথাগুলো নিয়ে নিচ্ছি। এগুলো ওরা এসিও অপটিমাইজ করছে কিনা, বা ওদের কিওয়ার্ড হয়তো বা আমাদের চাইতে ডিফারেন্ট হইতে পারে কোনো কারণবশত। তো আমরা আমাদের কিওয়ার্ড ডেনসিটি আপনাদেরকে বলছিলাম যে 100টা ওয়ার্ডের মধ্যে নর্মালি বলা হয় 2টা থেকে 3টা, বাট আমরা ইউজ করব 100তে 1টা। 100তে 1টা। আপনাদের শেষ ক্লাসে বলা হয়েছিল যে 1000 ওয়ার্ডের ক্ষেত্রে আপনি 10 থেকে 12টা ইউজ করতে পারেন, ম্যাক্সিমাম 15টা ইউজ করতে পারেন 1000 ওয়ার্ডের ক্ষেত্রে, এর বেশি কিন্তু না। সো আপাতত এগুলো নিয়ে নিচ্ছি। বডি ডাইমেনশনটাও নেই, কিন্তু এদিকে আবার ইমেজ চলে আসতেছে। এইখানেও এটা সমস্যা করতেছে, কেন লোড হচ্ছে না। আরেকটা পেজের জন্য একটু যা দেখি, যদিও সবগুলো পেজের জন্য সেম প্রবলেম করে মনে হচ্ছে। পেজে যাই, এডিটিভিটি ইলেভেনটা দিকে এই পেজের জন্য সমস্যা করে। এইটার ক্ষেত্রেও সেম একই প্রবলেম। এইরকম দেখাচ্ছে কেন? এরকম তো দেখায় না।
টেক্সট বক্স ক্রিয়েট করতে পারতেছি না। ভাই এই সমস্যাটা কি আপডেটের জন্য হইতেছে? না, কোনো আপডেট না, এমনিতে হঠাৎ করে হইতেছে কেন জানি। কোনো আপডেটই নিতেছে না এখন। ওয়াই এখন বাটন বুঝলাম না। এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমি এই টেক্সট এডিটরটাকে বসাবো। টেক্সট এডিটরটাকে বসানোর পরে আমার পরবর্তী কাজ আর কি, সেটাই করতে পারতেছি না। নেটও তো ভালো। নেটের স্পিডও তো ভালো। এলিমেন্টরটাতে সমস্যা করতেছি। দিয়ে একটা প্রবলেম কি, আমরা তো মানে আপনার বাইরের ক্লায়েন্টরা হচ্ছে মোটামুটি প্রো ভার্সন টার্সন ইউজ করে, বাট আমরা বাঙালিরা তো আসলে প্রো ভার্সন খুব একটা ইউজ করি না কোনো টুলের। এই জন্য ফ্রি টুলগুলোতে মাঝে মধ্যে সমস্যা করে। এই কারণে এই এলিমেন্টরটা মানে শুধুমাত্র এলিমেন্টরটাতে কিন্তু সমস্যা, এই টুলটাতে সমস্যা করতেছে এখন। ওয়েবসাইট নেট স্পিড বা ওয়েবসাইটের অন্যান্য প্লাগইনগুলো 100 আউট অফ 100 কাজ করতেছে। It's not working. আচ্ছা যাই হোক, আমরা এটা অন্যভাবে দেখাতে পারবো, সমস্যা নেই। আমরা এখানের মধ্যে টেক্সট বক্স ইউজ না করে আমরা ব্লগ ক্রিয়েট করার সময় যে টেক্সট বক্সটা থাকবে সেইটার মধ্যেও কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো অ্যাড করতে পারি। ঠিক আছে, আমি অন্য জায়গার থেকে আপনাদেরকে টেক্সট বক্সটা দেখাচ্ছি। আমার ইচ্ছা ছিল যে আমি এই পেজের মধ্যে এই কন্টেন্টটা, এই পেজের মধ্যে উপরে যা যা আছে গল্প কাহিনী এগুলো সব ঠিক থাকবে, বাট নিচে আমি একটা নতুন টেক্সট অ্যাড করে আমি নতুন ওটার নিচে হচ্ছে এই গল্প কাহিনীগুলো আর কি অ্যাড করে দিব। এবং এগুলার মধ্যে আমার কিওয়ার্ডগুলো থাকবে। আমার পেজের মানুষজন যে সার্চ দেয়, মানুষজন সার্চ দিলে তখন গুগল মেলাবে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে সেই সার্চ রিলেটেড কিওয়ার্ড কন্টেন্ট আছে, সেটার উপর বেস করে আমাদেরকে র্যাঙ্কিংটা দিবে। বাট একটু সময় লাগবে বাট র্যাঙ্কিংটা দিবে। তো এই ইচ্ছা ছিল, বাট এই ইচ্ছা এখন এই টুলটার কারণে হচ্ছে না। তারপরও হচ্ছে আমি আপাতত এইটার থেকে বের হয়ে অন্যভাবে আপনাদেরকে এই ইয়েটা দেখাই, এই কাজটা দেখিয়ে দেই। ব্যাকে আসি, আমি একটা পোস্ট ক্রিয়েট করলে পেজের মধ্যে দেখি, পেজে যদি যাই পেজ অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউতে গেলে আসা আছে একটা পেজ ক্রিয়েট করতেছি। এই যে আমাদের সেই টেক্সট বক্সটা, ওকে ফাইন। আমরা এখানের মধ্যে আমরা ওই টেক্সট বক্স, ওখানে যে টেক্সট বক্সটা অ্যাড করতে গিয়েছিলাম ওখানের মধ্যে আমরা এই যে টাইটেলটা দেওয়ার কোনো অপশন পাওয়ার কথা না, পেতাম না। আমার যতটুকু মনে পড়ে যে আমি ওখানের মধ্যে টাইটেল দেওয়ার অপশন পেতাম না। আমরা জাস্ট টেক্সট বক্সের মধ্যে আসলে টাইটেলটা লিখতাম এইভাবে করে, দ্যাটস ইট। এইভাবে করে আমরা টাইটেলটা লিখে দিতাম। কিন্তু ওকে, এডিট উইথ এলিমেন্টরে যাই, ওখান থেকে হয়তো বা আগে দেখি এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে এলিমেন্টের সমস্যা করে কিনা। আদারওয়াইজ আমরা এখান থেকেই দেখা দিব, কোনো সমস্যা নেই।
এখানেও কি সেই গল্প করতেছে, এই টুলটাই সমস্যা করতেছে। টুলটাকে নিতে পারলাম এলিমেন্টর। আমার যতটুকু মনে হচ্ছে এলিমেন্টরটার প্লাগইনটার কোনো সমস্যা হয়েছে। এলিমেন্টর হবে কোনোভাবেই তো আগাইতে পারতেছি না। একটু আগে যেভাবে দেখাইতে চাইছি, আমি চাচ্ছিলাম এলিমেন্টের মাধ্যমে ফ্রন্ট এন্ডটা এডিট করে আপনাদেরকে দেখাইতে পারছি না। এলিমেন্টর কোথায় এখানে? এলিমেন্টর পাইছি। এলিমেন্টর সেটিং এ দেখি তার কোনো আপডেট টাপডেটের দরকার আছে। Products is signed, select on products, say global, Elementor style, advanced. Elementor তো ঠিক আছে, WordPress এটা দেওয়া যাবে না। এখানে বলতেছে কোনো আপডেট নাই, থাকলে এই জায়গাটাতে শো করতে, এই জায়গায় শো করতে যে Elementor আপডেট আসছে। আচ্ছা, দুঃখজনক হলো আমরা এখান থেকে কাজকর্ম করি আর কি, এখান থেকে এটা রিলোড বন্ধ না হলে হচ্ছে না, এলিমেন্টের মাধ্যমে পসিবল না। এলিমেন্টের মাধ্যমে আমাদেরকে সুন্দর মতো সব বাটন টাটন খুবই অ্যাড আমরা ইউজ করতে পারি, প্রফেশনাল একটা লুক দেওয়া যায়। বাট আমরা এখন এলিমেন্টর ছাড়া করব, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার চলে আসবে, সেই ক্ষেত্রে হচ্ছে খুব একটা সুন্দর লাগবে না, সাদা মাটা জীবন এরকম একটা ব্যাপার স্যাপার থাকবে আর কি। ওকে, আমরা ইনসার্ট আফটার দিলাম। তো এইটার কথাই বলতেছিলাম যে আমরা নর্মালি হচ্ছে এই সিবি শাইন এসপির একদম নিচে পেজটাতে যাই, সিবি শাইন এসপি পেজটার একদম নিচে আমরা যে কন্টেন্টটা টেক্সটটা অ্যাড করতে চেয়েছিলাম সেটার জন্য কোনো টাইটেল আসলে আমরা দিতে পারতাম না, দেওয়ার অপশান থাকতো না। বাট এইটার ক্ষেত্রে আমরা যেহেতু একটা পেজ ক্রিয়েট করতেছি সেই জন্য আমাদেরকে টাইটেল ইউজ করার অপশান দিচ্ছে। সো আমরা টাইটেলটা এখানে দিয়ে দিলাম, সিবি শাইন এসপি, দুইবার টাইটেল দেওয়ার দরকার না, একবার দেখিয়ে দিলাম আর কি। এবার এই কন্টেন্টটা নিয়ে আমি একটু কপি করলাম, এখানে বসাইলাম, বসানোর পরে এটা মোটামুটি বসছে, বডি ডাইমেনশন ওকে, ইন্ট্রোডাকশনটা ছোট হয়ে গেছে, এখানের মধ্যে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নাই। ইনসার্ট বিফোর এডিটেড এইচটিএমএল পসিবল। আচ্ছা, এখন আমাদের এখন কাজটা কি? এখানে টোটাল কত ওয়ার্ডের কন্টেন্ট? 295, কিছু 2-4টা বাদ দিছি, হ্যাঁ 295, মানে 300 ওয়ার্ডের কন্টেন্ট আমরা এখানে লিখছি। এখন 300 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে কয়টা কিওয়ার্ড থাকবে, ফোকাস কিওয়ার্ড কয়টা থাকবে? হ্যালো, আপনারা কি আছেন? জি ভাই, তিনটা থাকবে এক্স্যাক্টলি 300 ওয়ার্ডের কিওয়ার্ডের মধ্যে 3টা থেকে 4টা, বড় জোর 4টা, মানে 5টা দিলে খুব বেশি, মানে এখানে এক্সেসিভ লেভেলে যাওয়া যাবে না। 3টার মধ্যে 8টা 10টা, 300-র মধ্যে 8টা 10টা দিয়ে দিচ্ছেন এরকম না, কম যেহেতু আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। এখন এখানের মধ্যে আমাদেরকে আমাদের কিওয়ার্ডগুলোকে, এই ফোকাস কিওয়ার্ডটাকে অ্যাড করে দিতে হবে। আমাদের ফোকাস কিওয়ার্ড কি? সিবি শাইন এসপি স্পেসিফিকেশন, এটা হচ্ছে আমাদের কি, আমাদের ফোকাস কিওয়ার্ড। সো ফিচার্স
এই জায়গায় একটা ব্যাপার আছে, ফিচার্স আর স্পেসিফিকেশন দ্বারা আমি একটু পড়ে নিই। ইম্পেরিয়াল কালার আমাকে 3 বার অ্যাড করতে হবে, আমার একবার অ্যাড করা আছে অলরেডি। সিবি শাইন এসপি আমি একটু আগে আপনাদের সামনে অ্যাড করছিলাম। এখন এইখানে যে কোনোভাবেই হোক আমাকে কিন্তু এখন 2 বার আরো অ্যাড করতে হবে। ওকে, কি ফিচার অফ হোন্ডা সিবি শাইন এসপি ইটস নিউ লুকস এন্ড পারফরম্যান্স। ওই এলিমেন্টেরটা প্রবলেম না করলে আরো খুব আরামে আরো 2-3 বার অ্যাড করে দেওয়া যেত পেজের উপরে নিচে, খুব ইজিলি অ্যাড করতে পারতাম। বাট এখন এই এলিমেন্টের প্রবলেম করাতে আপনাদের এলিমেন্টার নিয়ে দেখাইতে পারতেছি না। এখানের মধ্যে আমাকে কোথাও এই কথাটা ইউজ করতে হবে, সিবি শাইন স্পেসিফিকেশন, কি ফিচার্স অফ সিবি শাইন ইটস নিউ লুক শিওরলি দ্য সিবি শাইন স্পিড। একটা ব্যাপার কি, আমরা যখন এটা তার আমি লিখি নাই, আমি যদি লিখতাম সেই ক্ষেত্রে আমি লিখার সময় ওইভাবে মাথায় রেখে কন্টেন্টটা লিখতাম। এখন আমি আসলে টোটালি আরেকজনের কন্টেন্ট নিয়ে আসি। এইটা সিবি শাইন এসপির A to Z, আমরা শুধুমাত্র স্পেসিফিকেশনের কথা বলতেছি, বাট এখানে A to Z অ্যাকচুয়ালি মিন করতেছে। এই জন্য হচ্ছে আমার একটু বসাতে প্রবলেম হচ্ছে, বাট সমস্যা নাই, আমি যদি একটু ফোকাস করি তাহলে এখানে বসায় ফেলতে পারবো। বডি ডাইমেনশন এখানের মধ্যে সিবি শাইন এসপি বডি ডাইমেনশন এটা দিয়ে রাখলাম। আমার ফুলটা কভার হলো না, বাট তারপরও কিছুটা কভার হলো। ফিচার্স the newly shaped the diamond frames continue new styling is এখানে একটা লাইন অ্যাড করতে পারি। এখানে চাইলে আরো কিছু কথাবার্তা লেখা যায়, আমি আপাতত এতটুকু লিখে ছেড়ে দিচ্ছি। আমার মোটামুটি আরেকবার সিবি শাইন স্পেসিফিকেশন আমি আরেকবারও অ্যাড করে দিতে পারছি। ওকে, আমার 2 বার দেওয়া শেষ। আরেকবার দ্য বডি ডাইমেনশন অফ দ্য লেন্থ উইথ অ্যান্ড হাইট অফ সিবি হোন্ডা শাইন 120 এত ডাইমেনশন। এরপর আমি এখানে লিখতে পারি above all সিবি শাইন specification came up with tremendous features and facilities. As a result, it became one of the famous bike in Bangladesh. Okay. একটা জিনিস খেয়াল করেন, আমি ইটস becomes as a result famous
প্রাইস ভুল লিখছিলাম 25 লিটার। ওকে, মোটামুটি হয়েছে। এখন আমরা 3টা কিওয়ার্ড অ্যাড করে ফেলছি, এখানে মধ্যে ইন্ট্রোডাকশন, এইটাকে আমি যদি এসব সরিয়ে দিয়ে এটা কথা ভুলে গেছি, এখান থেকে নিয়ে আসি। এখান থেকে আমি একটু ডেটাটা নিয়ে এসে H2 দিয়েছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি এখানে অ্যাড করে দিচ্ছি HTML। আপনাদেরকে H2 এর কথা বলেছিলাম যে আমাদের হেডিং বা হেডার বলা হয়। আরে কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভাই আনমিউট করে কথা বলতেছেন কেন? বললাম পাগল হয়ে গেছে নাকি? দেখতেছো ফোন কেটে দিচ্ছে, তাও পাগলের মতো ফোন দিচ্ছ কেন? হ্যাঁ, অর্ডার করেছে একটা, তা কবে নেবে এটা তো শুনতে দিবা। দেখতেছো ফোন কেটে দিচ্ছি, কথা বলতেছি এক জায়গায়, ফোনের পর ফোন দিয়ে গেলে হবে? জাহিদ হাসান তুষার ভাই, আনমিউট করে কথা বলতেছেন কেন? ও সরি। কি একটা অবস্থা রে ভাই, হঠাৎ করে আমি অনেক ভয় পেয়ে গেছি। আমিও তো ভয় পাইছি। কি রে ভাই, কি হইলো না হইলো, ঘটনাটা কি? আচ্ছা, আমি ভাই খেয়াল করি নাই, সরি। আমার থেকে মনে হলো আপনি কথা বলার সময় আনমিউট করছেন স্যার। যাই হোক, আমি এটাকে প্রিভিউ দিলে দেখেন মোটামুটি বাকিগুলার মতো চেহারায় চলে আসবে। এটাকে এডিট ভিজুয়ালি ডান, ফিচার্স, HTML এ যে এটাকে এডিট করতে হবে, ইন্ট্রোডাকশন কে ফোন দিছে ক্লাসের মাঝখানে। ভাইয়া কন্টেন্ট কি ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে? না 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 স্যার, কন্টেন্ট আপনাদেরকে ক্লায়েন্ট দিবে না। দিতে পারে, মানে এটা হচ্ছে ডিলের উপর। আপনি কন্টেন্টের কাজ যদি পারেন, যে ভাই আমি কন্টেন্ট লিখতে, ক্লায়েন্টকে যদি বলেন, আপনি যদি কনফিডেন্স থাকে যে আপনার কন্টেন্ট লিখতে পারেন, সেক্ষেত্রে তার থেকে কাজটা আপনি চেয়ে নেবেন। আর যদি তার থেকে থাকে যে আপনার শুধু অপটিমাইজ করে নিতে হবে, তাহলে এভাবে অপটিমাইজ করে নেবেন। এটা ডিপেন্ড করে। না আমরা হ্যাঁ বলেন। আমরা তো কন্টেন্ট রাইটার না। কন্টেন্ট রাইটার না, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, যে সে না, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, মানে কন্টেন্ট রাইটিং এটা ডিজিটাল মার্কেটিং এর এসইওর একটা ছোট পার্ট। অবশ্যই এটার জন্য আপনার গ্রামার স্ট্রং হইতে হবে। আপনার যদি গ্রামার স্ট্রং না হয়, আপনি কন্টেন্ট রাইটিং প্র্যাকটিস করতে যাওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রে ক্লায়েন্টের এই এসইওর এই কাজগুলো আপনি যে অপটিমাইজেশনের কাজ করতে পারবেন, বাট কন্টেন্ট রাইটিং করে দিতে পারবেন না। ওই সময় কি করবেন, আপনারা ফাইবারে কাজ করেন, $5, $2, $3 দিয়ে মানুষজনদের দিয়ে হায়ার করে আপনি কন্টেন্টটা লিখে নেবেন। ক্লায়েন্ট আপনি এসইও করবেন, আপনি যদি বলেন যে আমি কন্টেন্ট লিখতে পারি না, মানে তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন তার পরিচিত কেউ আছে কিনা। যদি না থাকে, আপনি এইভাবে তার কাজটা উঠিয়ে দিবেন। এরকম অনেক কাজ করেন না আপনারা, দেখা গেছে ব্যস্ত থাকলে আপনারা আপনারা আরেকজনের কাজ দিয়ে দেন, ক্লায়েন্টের কাজ উঠে দেন না, ওইরকম আর কি। কন্টেন্ট রাইটার ওই ফেসবুক গ্রুপে গেলে হিউজ পরিমাণ পাওয়া যায়। এছাড়া এখন ওই যে অনেকগুলা গ্রুপ বাই টুল, আপনাদের কথা গ্রুপ বাই টুলের কথা বলা হয়েছিল, একদম স্পেসিফিক্যালি বলা হয় নাই। অনেকগুলো টুল আছে যেগুলো আপনাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনারা শুধুমাত্র টাইটেলটা দিয়ে দিবেন, আপনাদেরকে কন্টেন্ট লিখে দিবে। আপনারা জাস্ট অপটিমাইজটা নিজেরা করে নিতে হবে, অপটিমাইজেশনটা। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। সেক্ষেত্রে কি কিওয়ার্ড গুলা কি আমি যদি কারো হায়ার করি, সেক্ষেত্রে কি ওকে আমি কিওয়ার্ড গুলা বলে দিব? জি, জি। কিওয়ার্ড গুলা দিয়ে কন্টেন্ট। জি জি জি, কিওয়ার্ড গুলো আপনার বলে দিতে হবে। কিওয়ার্ড বলে দিতে বুঝতে হবে। পারছি। এই ইয়ের ক্ষেত্রে, এই আপনার যে এআই টুলগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে আপনার কিওয়ার্ড বলে দিলে হয়, অথবা লাইন বলে দিতে হয়, টাইটেলটা বলে দিতে হয়, আর নাম্বার, কত ওয়ার্ডের মধ্যে চাইছেন সেই নাম্বারটা বলে দিতে হয়। আর মানুষজনদেরকে দিয়ে যদি লিখাতে চান, সেই ক্ষেত্রে আপনি
কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারেন, তাকে ফোকাস কিওয়ার্ড চাইলে মেনশন করে দিতে পারেন যে তুমি এটা ফোকাস কিওয়ার্ড আর এগুলো হচ্ছে তোমার এলএসআই কিওয়ার্ড, তুমি এটার উপর বেস করে কন্টেন্ট লিখো। গুগল টুকল ওর যদি টুল থাকে সেভাবে সেটা ইউজ করে হয়তো বা লিখে আপনাকে ধরা দিবে, না হয় গুগল সার্চ করে 10টা কন্টেন্টকে পাশাপাশি লিখে একটা, যারা এক্সপার্ট যারা তারা হচ্ছে 10টা কন্টেন্ট পড়ে একটা লিখে ফেলে নিজে নিজে, যারা মোটামুটি মিড লেভেলের তারা 10টা থেকে এক লাইন নিয়ে মিলিয়ে মোটামুটি এরপরে গোছায় আপনাকে ডেলিভারি দিবে। মানে ইউনিক কন্টেন্ট না হলে তো সেক্ষেত্রে র্যাঙ্ক করানো অনেক টাফ অনেক টাফ হয়ে যায়। ওই ইউনিকনেসের যে ব্যাপারটা বলতেছেন ওইটা মানে আমি এ পর্যন্ত যতজনকে দিয়ে মানে আমি নিজে যতগুলা কন্টেন্ট লিখছি আর পরিচিত যাদেরকে দিয়ে কন্টেন্ট লেখেছি মোটামুটি ইউনিক হয়ে যায়। কন্টেন্ট যদি আপনার ইউনিক লেখার প্ল্যান থাকে যে আমি এই যে লাইনটাকে আমি ইউনিক ওয়েতে লিখবো, এটা কি পসিবল না? অবশ্যই পসিবল। হ্যাঁ পসিবল তো অবশ্যই। তো এটা আমি এই সেম কথাটা আমি অন্যভাবে ডিফারেন্ট ওয়েতে লিখতেই পারি। সো ইউনিক হলো কি হলো না সেটা তো আপনি প্ল্যাগারিজম চেকার দিয়ে চেক করে নিতেই পারতেছেন। এখন ফ্রিগুলা দিয়ে আবার আপনার সমস্যা যে গ্রুপ, আপনি যদি এসইওর কাজ করতে চান আপনাকে কোনো না কোনো গ্রুপ বাই এসইও টুল কিনতে হবে, তা না হলে আপনি এসইও করতে পারবেন না, সহজ কথা। বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এরপর আর আপনাদেরকে ওইটা মনে হয় একটা ক্লাসে দেখাবো বলছি, আপনার 600 টাকা থেকে শুরু করে বিভিন্ন টুল 10টা হলে একরকম প্রাইস, 20টা হলে একরকম প্রাইস, এরকম প্রাইসিং এর ব্যাপার স্যাপার আছে। মাসে আপনি পরিচিত দেখা গেছে আপনি একটা টুল কিনে আপনি আবার নিজেদের আপনি আরো 5 জন মার্কেটার খুঁজে নিজেরা আবার ওইটা ইউজ করলেন। আপনারা ধরেন 5 জন মিলে গ্রুপ বা এসইও টুল একটা কিনলেন, 5 জনের যদি ওটার টোটাল প্যাকেজের দাম 2500 টাকা হয়, আপনারা মাস শেষে সবাই মিলে 500 দিয়ে আবার ওটা রিনিউ করে নিলেন, এরকম আর কি ব্যাপার স্যাপার। এই হচ্ছে গিয়ে কথা। যাই হোক, আমরা মোটামুটি আমাদের কিওয়ার্ড প্লেসমেন্টের কাজ রেখে দিছি। শেষ ক্লাসে যেগুলো যেই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে বলা হয়েছিল সেগুলো অনেকের মাথায় নাই, তো সেগুলো নিয়ে আমরা এখন টুকটাক কাজ করব। আমাদের কথা ছিল আমাদের যে কিওয়ার্ডটা সেটা যাতে আমাদের টাইটেলে থাকে, ওকে টাইটেলে আছে, সেটা যাতে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে থাকে, ফার্স্ট প্যারাগ্রাফেই আছে। তারপরে ওভারঅল কিওয়ার্ডের ডেনসিটি যাতে ঠিক থাকে সেটাও আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফে একবার করে যাতে থাকে সেটাও আছে। আমাদেরকে একবার বলছিল ইয়েতে রাখার কথা, এটাকে কি বলে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ না, সরি, একটা আমরা যে হেডারগুলো দিচ্ছি, H1 ট্যাগগুলো, হেডিং ট্যাগগুলো দিচ্ছি, আমাদের ওই শেষ ক্লাসে আমরা বলছিলাম একটা রুল হচ্ছে হেডিং ট্যাগের মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। হেডিং ট্যাগের মধ্যে মিনিমাম একবার যদি ইউজ করতে পারি ভালো, না করতে পারলে র্যাঙ্ক হবে না, এসইও হবে না, ব্যাপারটা এরকম না। টাইট এসইও হবে যদি আপনি রেখে দিতে পারেন। সো এই ক্ষেত্রে কে বাইর হলো আবার ঢুকতেছে, তানহা বিনতে আহসান আপু মাত্র ঢুকছেন। আমি এইখানে এটার ইন্ট্রোডাকশন, এখানে আমি আসলে কন্টেন্টটা ওইভাবে হয় নাই তো সেই জন্য আমি ইউজ করতে পারতেছি না, বাট আপনারা কন্টেন্টটা লেখার সময় ওই পয়েন্টগুলো মাথায় রাখবেন। এটা কন্টেন্ট রাইটার মুখস্থ মাথায় রাখে, কোথায় তার কোন কিওয়ার্ড রাখতে হবে, কত পার্সেন্ট রাখতে হবে, লিঙ্ক ব্যাক লিঙ্ক কোথায় করতে হবে না করতে হবে, এগুলো মোটামুটি স্যার ইয়েরা মাথায় রাখে, কন্টেন্ট রাইটাররা মাথায় রাখে। সো আপনারা লেখার ক্ষেত্রে আপনারা ওগুলো চার্টগুলো দেখে দেখে বসাইতে হবে। এখন আমি যদি আসি লিঙ্কিং এর, আমি আপাতত এখানের মধ্যে কোনোটার হেডিং এর মধ্যেই আমার সিভিশন এসপি স্পেসিফিকেশন এই কিওয়ার্ডটা বসাতে পারতেছি না, যেহেতু আমার কন্টেন্টটা নিজের না। আমি আপাতত এটা স্কিপ করে আমি লিঙ্কিং, ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক যেগুলোকে বলে সেগুলোর কাজ একটু করে দিই। সর্বপ্রথমে ইন্টারনাল লিঙ্ক, আমি আমার হোন্ডা সিভি শাইন এসপি এখানের মধ্যে আমি আরেকটা লাইন লিখে ওটার মধ্যে ইন্টারনাল লিঙ্ক করতে পারবেন। This bike is
available in most of the Honda authorized dealer, but you will get exclusive offers only at Honda Life Showroom. আমি লাইনটা লিখছি জাস্ট আমি এই আমার হোন্ডা লাইফ এই কথাটার মধ্যে একটা ইন্টারনাল ব্যাকলিঙ্ক করব। ইন্টারনাল ব্যাকলিঙ্ক কিভাবে করব? জাস্ট আমার যে কোনো আমার ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক, আমি আমার হোম পেজের লিঙ্কটা নিচ্ছি, হোম পেজের লিঙ্কটা নিয়ে জাস্ট এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে কি ব্যাপার আসতেছে না কেন? এই যে সরি পাইছি বাম পাশে, এই যে লিঙ্কিংয়ে ক্লিক করলাম, এখানে আমার লিঙ্ক দিয়ে দিলাম, এখানে যে অ্যাপ্লাই বাটনটা আছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম এখন, এবং এখানের মধ্যে নিউ ট্যাবে ক্লিক করলে যাতে নতুন ট্যাবে যায় সে অপশানটাও সিলেক্ট করে দিলাম। দেখুন এটা নীল কালার হয়ে গেছে। আমি আমার ওয়েবসাইটের এই কন্টেন্টটা কোথায় লিখতেছি? আমার ওয়েবসাইটের ভেতরে, আমি আমার ওয়েবসাইটের একটা কন্টেন্টের ভিতরে আমি আমার ওয়েবসাইটের আরেকটা পেজকে অ্যাড করে দিচ্ছি। এটাকে কি ইন্টারনাল ব্যাকলিঙ্ক বলা হয়। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। আগের ক্লাসেও বলা হয়েছিল, কারো কনফিউশন থাকলে আমাকে এখন আবার জিজ্ঞেস করতে পারেন কোনো কনফিউশন যদি থেকে থাকে। এবার একটা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক করতে হবে, তো আমি সেক্ষেত্রে মোটামুটি সেই কাজটা আমাদের সোজা করে দিচ্ছে। আমি বিডি হোন্ডা লিখি, বিডি হোন্ডা সিলেক্ট করলাম। এইখানে যে এখানে দেখেন বিডি হোন্ডা, আমি একটা এক্সটার্নাল লিঙ্ক, এটা এক্সটার্নাল লিঙ্ক মানে কি? আমার ওয়েবসাইটের বাইরে আমার বিজনেস রিলেটেড অন্য কোনো একটা ওয়েবসাইট, বাট রিলেভেন্ট ওয়েতে বসাইতে হবে। এই যে দেখেন আমি এখানে প্রথমেই এই বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের কথা যেহেতু বলছি, অবশ্যই আমি এটাকে সিলেক্ট করে এইখানে লিঙ্কটা দিয়ে দিতে পারি, ওপেন ইন নিউ ট্যাব দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিতে পারি। ডান। দেখুন আমাদের একটা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক পারফেক্টলি বসে গেছে। আশা করি এই জিনিস আপনারা বুঝতে পেরেছেন। কঠিন মনে হওয়ার কিছু নাই। মডেল টু দ্য প্রিভিয়াস ওয়ান, এগুলো কিছু কি ফিচার্স, এটা ঠিক আছে। ওকে, এই কন্টেন্ট রিলেটেড আমি অনেকদিন পরে আসলে কন্টেন্ট লিখতে বসি, কন্টেন্ট অপটিমাইজ করতেছি, এই জন্য আমারও অনেকগুলো পয়েন্ট মনে নাই। আগে এখানের মধ্যে যে পয়েন্ট প্রায় 32টার মতো পয়েন্ট মুখস্থ ছিল যে কোথায় কি বসবে। এরপরে ইমেজে আসি, মনে পড়লো যে একটা ইমেজ দেওয়া উচিত এবং ইমেজটাকে অপটিমাইজ করা উচিত। এইটার জন্য সিলেক্ট ফিচার্ড ইমেজ, একটা ইমেজ আপলোড দেই ডেস্কটপ অ্যাজ অ্যান এক্সাম্পল আর কি, একটা ইমেজ আপলোড দিতে চাইছি আর কি। সিভিশন স্কিলস ইমেজ পাওয়া গেছে। এখন ইমেজ অপটিমাইজেশনে যেতে হবে আমাদের, রাইট? ইমেজ অপটিমাইজেশনের প্রথম কাজ কি স্যার? আগে টাইটেলটা, ইমেজের নামটা রিনেম করে দিই। দেখেন হাবি জাবি কথাবার্তা লিখা আছে, সিবি শাইন এসপি স্পেসিফিকেশন। আমার যে ফোকাস কিওয়ার্ডটা সেটাই হবে টাইটেল। আচ্ছা, এদিকে একটা ইস্যু দেখা যাচ্ছে, ইমেজটাকে এখানে টাইটেল চেঞ্জ করতে এটার অরিজিনাল নামটা চেঞ্জ হচ্ছে না। আমি এটা অরিজিনাল নামটা চেঞ্জ করব, অরিজিনাল নেমটা রিনেম করব। বেসিক্যালি আমি কিসের কথা বলছি? আমি একটা ইমেজের অফ পেজ অপটিমাইজেশনের কথা বলতেছি, মিন করতেছি আর কি আপনাদেরকে। আপনারা একদম ফেসবুক পেজ যখন ক্রিয়েট করছিলাম তখন কিন্তু দেখানো হয়েছিল ইমেজের ব্যাক এন্ডে যে কীভাবে ইমেজ অপটিমাইজেশন করতে হয়। পিএনজি ইমেজের জন্য পসিবল না, পিএনজি ইমেজের জন্য জাস্ট আমরা এটা রিনেম করে ছেড়ে দিব। বাট যদি আমাদের কাছে জেপিজি ইমেজ থাকতো আমরা মোটামুটি এটার ব্যাক এন্ড পর্যন্ত কাজ করতে পারতাম। কি ব্যাপার? এই যে আরে দুনিয়া ধরে খুঁজতেছি। ধরেন এটাকে কপি করে আমি হোম পেজে নিয়ে আসি, পেস্ট, তারপরে
এইখানে হোন্ডা সিবি শাইন এসপি স্পেসিফিকেশন রিনেম করে দিছি। এখন আমার আপলোড করতে হবে। গুগল খুব ইজিলি চিনতে পারবে, গুগল খুব ইজিলি আপনার ইমেজটাকে চিনতে পারবে এবং গুগলে সার্চ দিলে কিন্তু রেজাল্টের মধ্যে ইমেজও শো করে। আমরা আমাদের এই ইমেজটাও খুব সহজে গুগলে চলে আসবে। সিভিশন স্পেসিফিকেশন দিলাম, এবার দেখেন সুন্দর মতো চলে আসছে। এটার নামও দেখেন এখন অটোমেটিক্যালি, টাইটেলটা অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, এখন এখানের মধ্যে আমাদেরকে কিছু অল্টার ট্যাগ দিতে হবে। হোন্ডা সিবি শাইন এসপি, তারপরে কমা, এদিকে আপনি কমা দিয়ে দিয়ে অল্টার ট্যাগ দিবেন। অল্টার ট্যাগ কি? এই ইমেজটা, এটা একটা কি ইমেজের ভিজুয়াল, ইমেজ জিনিসটা কি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করে। আমরা চোখে দেখতে পাই ইমেজটা, আমরা বুঝি যে এটা একটা বাইকের ছবি। এখন এই অল্টার ট্যাগটা কেন ইউজ করা আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। নেট প্রবলেমের কারণে কোনো কারণে যদি আপনার ইমেজটা লোড না হয়, তখন ইমেজটার ভাঙা ছবি দেখা এবং নিচে বলে দেয় এটা কি রিলেটেড ইমেজ, এটা বেসিক্যালি কি রিলেটেড ইমেজ। ওকে, সো আমি এখানের মধ্যে অল্টার ট্যাগ হিসেবে হোন্ডা সিবি শাইন এসপি জাস্ট এটা দিলেই হবে, দুইটা তিনটা দেওয়ার দরকার নেই, একটাই দিয়ে রাখি যাতে ইমেজ গুগল এই ইমেজটাকে চিনতে পারে ভালো মতো। প্লাস প্লাস কি কোনো কারণে যদি নেট প্রবলেমের কারণে এই পেজটা লোড হতে সমস্যা করে, তখন যাতে ভিজিটরকে এই লেখাটা দেখায়। ওকে ফাইন। ক্যাপশন আর ডেসক্রিপশন, ক্যাপশনের মধ্যে কোনো কিছু লিখলেও চলে, না লিখলেও চলে, আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিই। ডেসক্রিপশনের মধ্যে, ডেসক্রিপশনটার মধ্যে কি লিখবো? ডেসক্রিপশনটার মধ্যে আমরা যে আমাদের ব্যাকএন্ডের যেই ডেসক্রিপশনটা আপনাদের মনে আছে কিনা, আমরা ব্যাকএন্ডের যে ডেসক্রিপশনটা একটু আগে লিখেছিলাম, সেই ডেসক্রিপশনটা এখানে সুন্দর মতো আমরা প্লেস করে দিব। কোথায় আসছি আবার, ড্যাশবোর্ড 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 পেজেসে যাই, পেজেসের মধ্যে তো চলেছি সিবি শাইন এসপি। আমি এই ডেসক্রিপশনটার কথা আপনাদেরকে বলতেছিলাম স্যার, আমি এটাকে কপি করলাম, কপি করে আমার এখানে বসায় দিলাম, শেষ। আমার ইমেজ অপটিমাইজেশন, ইমেজ রিলেটেড যত কথাবার্তা ছিল সব ডান, চলে আসছে, ডান। আমাদেরকে আরেকটা কথা বলা হয়েছিল, আমাদের এই কন্টেন্টের মধ্যেও পসিবল হলে একটা ইমেজ অ্যাড করতে, এই কন্টেন্টের মধ্যেও একটা ইমেজ অ্যাড করতে। আমি ইনসার্ট বিফোর দিয়ে একটা ইমেজ কি আছে, ইমেজ অ্যাড করার অপশন দিছে, থাকার কথা। ব্লক এইটা আসছে কেন? ওখানে কোথায় ইমেজ অ্যাড করার অপশন দিয়েছে, কে আসছে এত জলদি? আপনারা মানে কি ক্লাসের মাঝখানে কি কারণে আসেন? কারণটা কি? প্লাস দেই, এই যে প্লাস চিহ্ন দেওয়া হতে আসছে ভদ্রলোকটা, প্লাস দিয়ে এই যে ইমেজ আছে, আমি তারা বলতেছে ইমেজ আপলোড করার কথা, আমি এখান থেকে ডিরেক্ট একটা ইমেজ আপলোড করে নিচ্ছি। মাথায় রাখবেন ইমেজ আপলোড করার সময় ইমেজ অপটিমাইজেশনটা যাতে মাস্ট করা থাকে। সো আমার এখানে যে সিভিশন অন্য কালার আছে, আমি সেই কালারটা দিয়ে আমি আরেকটা ইমেজ অ্যাড করে দিলাম। এখন এদিকের মধ্যে আপনারা কনফিউজ হবেন না দয়া করে, এখানের মধ্যে অনেক অপটিমাইজেশনের কথাবার্তা বলতেছে। কেন বলতেছে? আমরা আপনাদেরকেও যে এলিমেন্টারের প্রবলেমের কারণে আসলে ব্যাকএন্ড
এই অপটিমাইজেশনটা দেখাতে পারি নাই। এটা আমি নতুন একটা জায়গায় একটা নতুন পেজ ক্রিয়েট করে কিন্তু করছি। রিডাবিলিটি টেস্ট দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এসইও কিন্তু ওই একই জিনিস যদি আপনাদের একটু বোঝানোর জন্য যদি আমি আবার দেই সিবি শাইন এসপি স্পেসিফিকেশন, সে এখানের মধ্যে কিছু ইস্যু টিস্যুর কথা বলবে, কি ফেজ এই প্রবলেমটা দেখাইতেছে, দেখাক সমস্যা নাই। সে বলতেছে একবার পাওয়া গেছে, আর দুইবার কেন পায় নাই, সে ফ্রি টুল দেখে এটা বলতে পারতেছে না। দুইবার পায় নাই, আমি সিবি শাইন এসপি লেখার সময় একটা অ্যাপুস টু পিএস দিয়েছিলাম কন্টেন্টের মধ্যে, জন্য সে পাচ্ছে না, না পাইলে নাই। আমি 3 বার দিছি। নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড, মেটা ডেসক্রিপশন স্যার অ্যাড করতে বলতেছে। আমরা ওই মেটা ডেসক্রিপশনটা আপাতত কপি করে এইখানে যদি বসিয়ে দিই, সে আর কান্নাকাটি করবে না। স্ল্যাগটাকে অটো নিয়ে নিয়েছে, আমরা স্ল্যাগটা চেঞ্জ করলে করতে পারতাম। আরেকটা চলে গেলে দ্য এসইও টাইটেল ইজ ওয়াইডার দেন দ্য ভিউয়েবল লিমিট, বলতেছে এসইও যে টাইটেলটা খুবই বড় হয়ে গিয়েছে, আমরা যদি একটু ছোট করে দেই তাতে সে খুশি হবে। সিবি শাইন এসপি স্পেসিফিকেশন ইন বাংলাদেশ দিয়ে দেই টাইটেলটা। এই যে দেখেন সে মোটামুটি এখন হাসতেছে, আমাদের এসইওর কাজ হয়েছে। এখানে যদিও সে যে প্রবলেমটার কথা বলতেছে, আমি এটার কথা বলছি, এটা ওকে আছে, এটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। বাট ইট ডাজ নট কন্টেইন দ্য কি ফেজ। আচ্ছা, মেটা ডেসক্রিপশন আছে বলতেছে, মেটা ডেসক্রিপশনের মধ্যে ওই যে ইয়েটা নাই, এটাও ঠিকঠাক মতো অপটিমাইজ হয়েছে। আমরা ইউএসট এসইওটা ইউজ করতেছি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, ও যা যা বলবে তা ভুল, ব্যাপারটা আসলে এরকম না। সিবি শাইন হোন্ডা সিবি শাইন এসপি স্পেসিফিকেশন এখানের মধ্যে আমি ইউজ করে ফেলছি, দ্যাটস ওকে। এটা নিয়ে আর আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, যেভাবে আছে ওইভাবে থাকুক, আমাদের মোটামুটি রেজাল্ট দেখাচ্ছে। এখন আরো কিছু অপটিমাইজেশন রিলেটেড কাজ বাকি। আমি ইমেজ দুইটা কালার, দুইটা আলাদা আলাদা ইমেজ দিছি। একটা আমি আমার ফিচার ইমেজ হিসেবে দিছি, আর একটা আমার মেইন ইমেজ কন্টেন্টের ভেতর ইমেজ হিসেবে দিলাম। ওকে ফাইন। আমি এইবার আসি হচ্ছে জিনিসটা ভালো, আমি ব্লকে আসি। ব্লক হয়ে গেল, ভিজিবিলিটি শো অ্যাস্টা সেটিং, এইখানে কোনো কাজ নাই। পেজ অ্যাট্রিবিউটস, পেজ অ্যাট্রিবিউটস ডিসক্রিপশন ফিচার ইমেজ পারমালিঙ্ক স্ট্যাটাস ভিজিবিলিটি, ইমেজে আপলোড করলাম, পাবলিশ দিয়ে দেই, একবার ভিউ পেজটা দেই, আমাদেরকে আবার ইয়েতে চলে যাবে, নিয়ে চলে যাবে। আমরা যে পোস্টটা করেছি এটা হচ্ছে এরকম, এটার মধ্যে এই লিখা কথাবার্তা তো বড় হয়ে গেছে কেন, এটা একটু ফিক্স করতে হবে, এই লিখা কথাবার্তাগুলো। এই যে লিঙ্কটিং সব ক্রিয়েট হয়ে গেছে, বাট এদিকে H1 ট্যাগ চলে আসছে। আর ইমেজটা এইভাবে দেখাচ্ছে, ইমেজটা আসলে এখানে না দিয়ে আমার আরো নিচে দেওয়া উচিত ছিল, তাহলে আর সমস্যা করতো না। কাস্টমাইজ একটা দিলেই হবে না, কাস্টমাইজেশন এডিট পেজে যাই। আমি ইমেজ দুইটা একসাথে চলে আসছে না, আমি ইমেজটাকে একটু নিচে দিব, তাহলে আর দেখতে খুব একটা খারাপ লাগবে না। এখানে কন্টেন্টগুলো অনেক বড় বড় দেখাচ্ছে, আমি এগুলা ফিক্স করতেছি, একটু অপেক্ষা করেন। ওকে, এটার মধ্যে ফার্স্ট প্রবলেম হচ্ছে এইটার ব্যাক এন্ডে কোনো কারণে এটা HTML। আগে আমি ইমেজটাকে ডিলিট করি এখান থেকে,
ইমেজটাকে এখান থেকে ডিলিট করে এটাকে রিমুভ করে রিমুভ ব্লক, ইমেজটাকে এখান থেকে ইন্ট্রোডাকশন এইচ, এগুলো সবগুলাকে একটু অপটিমাইজ করে দিতে হবে। H4 এগুলো বড় হয়ে গিয়েছে, এগুলো H2 তে আছে, H4 এ কনভার্ট করে দিতে হবে, নাহলে খুব বিশাল সাইজের দেখাচ্ছে। H4 এখনো বানান ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি এই জায়গাটার পরে ইমেজটা আপলোড করলাম, প্লাস সাইনে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করলাম, আপলোড। আমার একটা মিডিয়া লাইব্রেরিতেই আছে। ইমেজটাকে আর একটু ছোট করে দিলে আর একটু ভালো লাগতো, যাই হোক ব্যাপার না। মোটামুটি সবগুলার এটা, এই যে ফিচার ইমেজ যেটা ইউজ করছি, এখানে তো লাল বাইকটা দেখতেছেন। ফিচার ইমেজ যেটা মানে গুগলে সার্চ দিলে আমার প্রোডাক্টটাকে এইভাবে দেখাবে। ফিচার ইমেজ, এই যে ইমেজটা ডান পাশে সেট আপ করছিলাম সেই ইমেজটা এখানে শো করতেছে। আর যেটা কন্টেন্টের ভিতরে করেছিলাম সেটা তো কন্টেন্টের ভিতরেই বেসিক্যালি শো করবে আর কি। ডান, আপডেট প্রিভিউতে যাই, প্রিভিউ দিলে এই প্রবলেমটা এখনো করতেছে, তাই না? আদারওয়াইজ এভরিথিং ইজ কোয়াইট সিমস কোয়াইট গুড। এখানের মধ্যে একটা প্রবলেম করতেছে, ফিচার্স এটা কেন করতেছে? এখানে আমি কোনো একটা প্রবলেম করে দিয়ে আসছি। H4 আচ্ছা, P রেফারাল এরিয়া লেভেল বাংলাদেশ, বাংলাদেশ, এইটা বুঝতে পারছি এই পিটা কাজ করতেছি না। প্যারাগ্রাফ, আচ্ছা এটাকে কনভার্ট এডিট ভিজুয়ালি ডান। এইখানে আমি ইনসার্ট বিফোর দিয়ে একটা যদি স্পেসার অ্যাড করে দেই, স্পেসার কোথায়? SPACER স্পেসার, স্পেসারটাকে মিনিমাইজ করে দেই, একদম সিম্পল মিনিমাইজ করে দিলাম। এইবার আশা করি আর সমস্যা হবে না। দেখি আবার একটু প্রিভিউটা দেখি। আচ্ছা, ক্যাশ ক্লিন করে দেখি, ডিলেট ক্যাশ। এরকম দেখাচ্ছে কেন? প্রাইভেট লিমিটেড, প্রাইভেট, এটা ঠিকঠাক মতো সেট আপ করা হয়েছে, বাট এটা এরকম দেখাচ্ছে কেন? এটা একটা প্যারাগ্রাফ হিসেবেই তো শো করতেছে। অ্যাডভান্স রিডিং, সবই ঠিক আছে। প্যারাগ্রাফ একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটু ব্রেক নেন, আমি একটু ব্রেক নিই। টায়ার্ড হয়ে গেছি এই প্রবলেম ফিক্স করতে করতে। অন পেজ অপটিমাইজেশন অনেকদিন পরে করলে এক এক করে পয়েন্ট মাথায় আনা, তারপরে সেগুলো অপটিমাইজ করাটা একটু কষ্ট সাপেক্ষ। বাট আপনি যদি একসাথে রেগুলারলি করার মানে প্র্যাকটিস করতে করতে খুব ফাস্ট অপটিমাইজেশন করা যায় আর কি। আপনারা এখন ব্রেক নেন, 3:43 বাজে। আমরা 4টার দিকে আবার ক্লাস স্টার্ট করব, 4টায়।
এই ব্যাপারে আপনাদের মনে নাই, আমি আবার একটু কি ব্যাপার, স্টুডেন্ট না জিজ্ঞেস করে ডিরেক্ট ফোন দেয়, একটু ওয়েট। ওকে, আমি একটু আমাদের ওই শেষ ক্লাসের যে শিটটা আছে সেই শিটটা একটু দেখি। অল ইম্পর্টেন্ট লিঙ্কস, স্টক, স্পেস, অ্যাসোসিয়েটেড টাইপস অফ কিওয়ার্ড, গ্রুপ রেশিও টু রন এসইও, কিওয়ার্ড ডিসক্রিপশন, পয়েন্ট ওটা কি আমার ইনস্টল করা হয়নি, এইখান থেকে আমি দেখেছিলাম। on page content optimization, আচ্ছা আমাদের একটা সিটিআর অ্যাড করতে হবে। ওকে ফাইন, টাইটেল ডেসক্রিপশন এগুলো অ্যাড করা হয়ে গেছে। এইখানে মধ্যে কোথায় $33 পয়েন্টস। ওকে, আমরা এলএসআই কিওয়ার্ড দেওয়ার কথা, এলএসআই কিওয়ার্ড এটার ক্ষেত্রে এলএসআই কিওয়ার্ড আচ্ছা আমরা দুই একটা ট্রাই করব দিয়ে দেওয়ার। কন্টেন্ট প্ল্যান্টেন এগুলো ঠিক আছে, প্রাইমারি কিওয়ার্ড দিয়েছি। H1 ট্যাগ একটা আছে, টাইটেলের মধ্যে H1 ট্যাগ আছে, 300 ওয়ার্ডের মতো হয়েছে। অরিজিনাল কন্টেন্ট দিতে পারি নাই, দুঃখিত আমরা। হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে বলা হয়েছে, সহজ ভাষায় পড়তে পারে, বাংলা যেহেতু লিখছি ওয়ার্ল্ডের বাংলাদেশের যে কেউ পড়তে পারবে। কিওয়ার্ড ডেনসিটিটা আমরা ফলো করছি, অ্যাটলিস্ট ওয়ান প্রত্যেকটা প্যারাগ্রাফে একবার করে কিওয়ার্ড রাখতে বলছি, আমরা রাখছি। মেক শিওর ইউর কন্টেন্ট স্ক্যানেবল, আমাদের কন্টেন্টটা স্ক্যানেবল। স্ক্যানেবল কি আমি আবার একটু রিপিট করি, যদিও আগে ক্লাসে বলছি, যে খুব সহজে মানুষ যাতে দেখে খুব সহজে বুঝে যাইতে পারে। এটা এখানে একটা প্রবলেম ছিল, তাই আমি এটা আরেকটু ট্রাই করবো সলভ করার, না হলে কিছু করার নাই। বাট এই যে আমাদের ইন্ট্রোডাকশন এইটাকে কাস্টম প্রিভিউ, আমাদের কন্টেন্টটার পেজে এসে যাতে মানুষজন খুব সহজে বুঝে যাইতে পারে আমরা কোন কোন টপিকে কথা বলছি। টাইটেল দেখে তো সে বুঝবে কোন টপিকে কথা বলা হয়েছে। এছাড়া হেডিংগুলা যাতে ক্লিয়ার থাকে, আমরা যাতে বুলেট পয়েন্ট দেওয়ার থাকলে বুলেট পয়েন্ট দিয়ে দেই, যাতে খুব সহজে মানুষজন বুঝতে পারে আমরা কি রিলেটেড কন্টেন্ট লিখছি, সেটাকে বেসিক্যালি স্ক্যানেবল বলতেছে। সাব হেডিং দিতে বলছে, আমরা সাব হেডিং দিয়েছি। এই কথাটা বলা হয়েছিল আপনাদের সাথে, এটা কথা একটু আগে বলছিলাম যে আমি এটা দিতে পারতেছি না, দুঃখিত, কারণ আমরা ওইভাবে কন্টেন্টটা লিখি নাই। সাব হেডিংয়ের মধ্যে একবার হলো প্রাইমারি কিওয়ার্ড ইউজ করতে বলছে, আমরা পারি নাই। ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফ, আমরা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের তিনটা প্যারাগ্রাফে ফার্স্ট এবং লাস্ট এটা ইউজ করছি। ইন্টারনাল লিঙ্ক করছি, হাই কোয়ালিটি ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল লিঙ্কিং করছি। এক্সটার্নাল লিঙ্কিং যেটা করছি সেটাকে আমরা একটা নতুন এক্সটার্নাল লিঙ্ক যখন করছি বা আউটবাউন্ড লিঙ্ক যখন করেছি, তখন কিন্তু আমরা ওই যে নিউ ট্যাব ওপেন করে দিছি, যে লিঙ্কটাতে ক্লিক করলে যাতে নতুন ট্যাবে চলে যায়, সেই অপশানটা আমরা অ্যাড করে দিছি। ইমেজ অ্যাড করছি, ইমেজের ফাইল নেম আমরা ঠিক করছি, টাইটেল ঠিক করছি, অল্টার ট্যাগ ঠিক করছি। সাইজটা আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে, সাইজের ঠিক করে নিতে হবে কি স্কোয়ার সাইজ, আমরা স্কোয়ার সাইজ ইউজ করব এবং ইমেজগুলো কি স্কোয়ার সাইজ ইউজ করব এবং একটা নির্দিষ্ট আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা ইমেজ যাতে একটা স্পেসিফিক সাইজে থাকে, এই জিনিসটা একটু এনশিওর করতে হবে। আমি এদিকের মধ্যে কোথাও অনেকদিন পরে করতেছি, এই ইমেজটাকে কোনোভাবে ছোট করা যাইতো। হোন্ডা সিবি শাইন লিখে দিই ক্যাপশন, এটা নতুন আসছে যদিও। হোন্ডা সিবি শাইন, এটার মধ্যে আমরা একটা লিঙ্ক আবার অ্যাড করে দিতে পারি। যাই হোক,
কিন্তু এই ইমেজটাকে আমি চাইলে এই ইমেজটাকে আরেকটু সাইজে ছোট করে বা এই বাইকটাকে মানে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ছোট করে আমি ইমেজটা এডিট করে বেসিক্যালি আর ছোট সাইজের ইমেজ ইউজ করতে পারতাম। কন্টেন্টের মাঝখানে এত বড় সাইজের ইমেজটা দেখতে খুব একটা বেশি প্রফেশনাল লাগছে না, আর একটু ছোট সাইজের ইমেজ যদি আমি মিডল অ্যালাইনমেন্টে দিতাম তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগতো। সো ইমেজের ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি ইমেজটা কেমন হইতে পারে। এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এসইও ফ্রেন্ডলি ইউআরএলটা কি, ওই যে স্ল্যাগটা আমরা যে ইউআরএলটা এখানে ক্রিয়েট করছি, যে রিসিভে গেলে যে ইউআরএলটা সেটা সিলেক্ট করছি সেটার কথা বলতেছে। এসইও ফ্রেন্ডলি বলতে কি, ইউআরএলটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এসইওর ক্ষেত্রে ইউআরএলটা আমি খুব মানে এটা খুব ফিল করি যে আমার থেকে মনে হয় যে খুব ভালো একটা পাওয়ার এই ইউআরএলটার মধ্যে আছে। কারণ আমি বলছিলাম যে গুগল সবসময় গুগলের যে সার্চ ইঞ্জিন টেকনিকটা ফর্মুলাটা সেটা ইউআরএল ফোকাসড একটা টেকনিক। ইউআরএলটা যদি আপনি আপনার টাইটেলের পুরো পেজের মধ্যে কি গল্প কাহিনী লিখছেন সেটার ডেসক্রিপশন যদি ভালো মতো আপনি ইউআরএল এর মধ্যে শর্টে লিখে দিতে পারেন আপনার জন্য বেস্ট, আপনার এসইওর মোটামুটি একটা ভালো কাজ হয়ে যাবে তাতে। সো আমরা যেটা দিয়েছি ওইটাও খুব একটা খারাপ না। আমরা এদিকে এই ক্ষেত্রে একটু নাম্বার দেওয়ার চেষ্টা কম করতে হবে, এখানের মধ্যে আমরা অনেক নাম্বার দিয়ে দিয়েছি। সিবিসাইন এসপি স্পেসিফিকেশন ইন বাংলাদেশ, ওকে ফাইন। এই ইউআরএল দিয়ে গুগল বুঝে যাচ্ছে বাংলাদেশের সিবিসাইন এসপির স্পেসিফিকেশন রিলেটেড এটা একটা পেজ। সে খুব সহজে আমাদেরকে এটার এগেনস্টে রেজাল্ট মানে কোনো ভিজিটর সার্চ দিলে খুব সহজে এই ইউআরএলটা পড়ে সে কিন্তু আমাকে ডেটা শো করতে পারবে। ওকে, সো এইটাও আশা করি মোটামুটি আমাদের ফিক্স হয়ে গেছে। তারপরে যদি আসি ট্যাগ এই আপনাদের এখন আছে হচ্ছে ট্যাগস অ্যান্ড ক্যাটাগরিজ দিতে বলছে। এটা শুধুমাত্র ব্লগ পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আমরা যদি একটু ব্লগ পোস্টে যাই, ব্লগ পোস্টে আমরা এটা একটা পেজের কাজ করতেছিলাম, সিবিসাইন এসপি রিলেটেড একটা পেজের কাজ করতেছিলাম। আমরা যদি একটু ব্লগ পোস্টে যাই পোস্টার ব্লগের মধ্যে যে আর্টিকেলগুলো যায় সেগুলোকে বেসিক্যালি পোস্ট বলা হয়। আমরা ব্লগ পোস্ট এডিট করতে গেলে আপনাদেরকে শেষ কাছে দেখানো হয়েছে, তারপর আরেকবার দেখাই। ক্যাটাগরি আমরা এইটার ক্ষেত্রে সিবিসাইন এসপি বের হয়ে চলে আসছি, অন্য পেজে চলে আসছি। হ্যাঁ, সিবিসাইন এসপির ক্ষেত্রে ডান পাশে কোনো ক্যাটাগরি বা ট্যাগ দেওয়ার অপশন ছিল না, বাট এটার ক্ষেত্রে দেখেন কোথায় গেলে এখানে কোথাও না কোথাও যে ট্যাগ আছে, এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি প্রোডাক্টের কোনো নর্মালি হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি দিতে হয় না, বাট ব্লগের ক্ষেত্রে আর্টিকেলটা কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির কিনা সেটা মেনশন করে দিতে হয়, সেটা কি মেনশন করে কিন্তু দিতে হয়। সো ব্লগ পোস্ট যখন আপনি ক্রিয়েট করবেন, এখানে অ্যাড নিউতে গিয়ে যখন ব্লগ পোস্ট আপনি ব্লগের জন্য কোনো কন্টেন্ট লিখতে যাবেন, সেটা যখন অপটিমাইজ করতে যাবেন, ডান পাশে ক্যাটাগরিও পাবেন, ট্যাগও পাবেন। ক্যাটাগরির মধ্যে আপনি চাইলে নতুন ক্যাটাগরি ক্রিয়েট, আপনি কোনো একটা টপিকে কন্টেন্ট লিখছেন যেটার ক্যাটাগরি আপনার এখানে নাই, নতুন একটা ক্যাটাগরি অ্যাড নিউতে ক্রিয়েট করে আপনি ক্রিয়েট করলে এখানে চলে আসবে, সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। আমার এই কন্টেন্টটা ইউজার রিভিউ রিলেটেড কন্টেন্ট, আমি ইউজার রিভিউ লিখে সিলেক্ট করে দিলাম। এবার আসেন এখানে ট্যাগের মধ্যে, এই ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ট্যাগ আমি দিয়ে রাখছি আমার কন্টেন্টটা রিলেটেড। সিবি হর্নেট ইঞ্জিন ওভারভিউ রিভিউ, সিবি হর্নেট লুক রিভিউ, সিবি হর্নেট শর্ট রিভিউ। আমার বিজনেস এই যে কন্টেন্টটা লিখছি, এই কন্টেন্টের মাঝের এই কন্টেন্টটা ইঞ্জিন রিভিউ, লুক রিভিউ, এগুলো সব আমি আসলে এখান থেকে কন্টেন্টের মধ্যে যেই হেডিংগুলো রয়েছে সেই হেডিং রিলেটেড আমি ট্যাগ দিয়ে দিব। ট্যাগটা ওয়ান কাইন্ড অফ কিন্তু কিওয়ার্ড। আমরা ইউটিউবে যখন অপটিমাইজ করছিলাম, ইউটিউবে কিওয়ার্ড ছিল না, ট্যাগ ছিল। আমি বলছি কিছুটা ট্যাগের মতো কিওয়ার্ডের মতো কাজ করে। আপনার কন্টেন্টটা বেসিক্যালি এই কন্টেন্টটা কি রিলেটেড সেটার উপর বেস করে আপনি অনেকগুলো ট্যাগ ইউজ করবেন, হিউজ পরিমাণে ট্যাগ ইউজ করতে পারবেন। আপনি ট্যাগ ইউজ করা নিয়ে কোনো প্রকার বাধ্যবাধকতা নাই, বাট আপনার কন্টেন্টের সাথে যাতে রিলেভেন্ট মিল যাতে থাকে সেই জিনিসটা মাথায় রেখে আপনাদের এই অপটিমাইজেশনটা করতে হবে। আমাদের শেষ না বলতে আমি কি ওখান থেকে বের হয়ে চলে আসছি, এটা কাজটা করা ঠিক হয় না, আছে কিনা আছে অবশ্য।
পেজেসে যাই, আমাদেরকে বলছে এই এখানের মধ্যে এরপরের পূর্ববর্তী যদি যাই অ্যাড অ্যান্ড অপটিমাইজ মেটা টাইটেল, আমরা মেটা টাইটেল অ্যাড করে ফেলছি, আমরা মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল অ্যাড করে ফেলছি। কোথায় অ্যাড করছি? ব্যাক এন্ডে। কন্টেন্টটার এই যে ব্যাক এন্ডের মধ্যে আমরা টাইটেল মেটা টাইটেল অ্যাড করছি না, এগুলার কাজ করছি না। সো এগুলার কাজও অলরেডি আমাদের ডান। আমি সিবি শাইন এসপি রিলেটেড পেজ পেজে ক্রিয়েট করছি। ওকে, আমরা আবার এখানে চলে আসছি। তো এইখানের মধ্যে আমরা এই যে ডেসক্রিপশনটা কোথায় লিখছিলাম, ডেসক্রিপশন মেটা টাইটেল, এটাকে এসইও টাইটেল বলা হয়, আবার মেটা টাইটেলও বলা হয়, মেটা ডেসক্রিপশন, এগুলো সব আমরা অপটিমাইজ কিন্তু করে ফেলছি। সো এগুলো আমাদের ডান। পরবর্তীতে যদি আসে যে এখানে ইমেজ টিমেজ দিয়ে দেখাচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ, স্ট্রাকচার ডাটা মার্কআপটা এটা আপনাদেরকে দেখানোর কথা ছিল। 30 নম্বরটা রাখেন, আমি বলে দিতেছি। এটা স্ট্রাকচার ডাটা মার্কআপ আপনাদের এমনিতেও দেখানো হবে আগামী মানে নেক্সট ক্লাসগুলোতে। আপনার স্ট্রাকচার ডাটা মার্কআপ নিয়ে কথাবার্তা আছে, টেকনিক্যাল এসইওর মধ্যে আছে স্ট্রাকচার ডাটা মার্কআপটা নিয়ে, এটা মাথায় রাখবেন। আপনারা একটু দয়া করে কেউ একজন মাথায় রাখবেন, এটা স্ট্রাকচার ডাটা মার্কআপটা, এটার জন্য আর কি আলাদা একটা টুল লাগে। ওই প্লাগইনের মধ্যে আমরা একটা টুল ইউজ করে স্ট্রাকচার ডাটা মার্কআপ ক্রিয়েট করতে পারি। এটা আমি আপনারাও মাথায় রাখেন, আমিও মাথায় রাখতেছি, এটা ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া হবে। এটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার ডাটা মার্কআপটা। এটার কাজ কি আমি এই বাকি 2-3টা পয়েন্ট শেষ করে বলে দিচ্ছি, তারপরে আমরা আগামী ক্লাসগুলোতে এটা দেখবো, সমস্যা নেই। সোশ্যাল লিঙ্কের কথা বলতেছে ভাই, আমরা সোশ্যাল লিঙ্ক অ্যাড করব। কিভাবে সোশ্যাল লিঙ্ক অ্যাড করব? এইখানে ব্লক অ্যাড করি, ইনসার্ট আফটার, এখানের মধ্যে ইমেজ টিমেজ অ্যাড করতে বলতেছে, প্লাসে ক্লিক করি, সোশ্যাল বাটন দিয়ে দিলাম, ফেসবুকের বাটন দিয়ে দিছি, সোশ্যাল শেয়ারিং সেটিং, ফেসবুক আইকন, আমাকে লিঙ্ক দিতে হবে। লিঙ্ক কোথায়? ফেসবুক লিঙ্ক দেওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি। আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, নীল করে দিছি, ফাইন। আইকনের ব্যাকগ্রাউন্ড কালার এটাকে যদি আমরা কমলা করে দিতে চাই, এরকম পচা দেখানোর দরকার নাই, যা আছে তাই থাকুক স্যার। এটার কি কেউ একজন কন্টেন্টটা পড়ে শেয়ার দিতে চাইলে সে এখান থেকে শেয়ার দিতে পারবে। আমরা এটার জন্য উপরে শেয়ার দিস পোস্টে যে এইখানের মধ্যে যেভাবে দেওয়া আছে, এখানের মধ্যে যেভাবে দেওয়া আছে শেয়ার অন ফেসবুক লিখে দিছি, এইভাবে কিন্তু আমরা এখানেও একটা ব্লগ ক্রিয়েট করে লিখে দিতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এসইও অন পেজ এসইও অপটিমাইজেশনের জন্য। তারপরে বলতেছে আপনার কন্টেন্টটা আরেকবার পড়ে দেখেন এবং আপনার কাজটা একবার চেক করে আপনি এটা ফাইনালি সাবমিট করে দিতে পারেন। সো আমরা এটা করে ফেলেছি, ধরে নিছি যে আমরা এগুলো করে নিব বা করে নিছি। এখন এইখানের মধ্যে আমরা একটা জিনিস রিলেটিভ কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ডগুলোর কথা বলতেছিলাম। এখানে কিছু এলএসআই কিওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসছে। এলএসআই কিওয়ার্ড এখানে কিছু এলএসআই কিওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসছে। আমি যদি ইউজ করতে চাই সিবি শাইন এসপি বডি ডাইমেনশন, এটা একটা রিলেভেন্ট এলএসআই কিওয়ার্ড। রিলেভেন্ট বা সিমিলার কিওয়ার্ড এলএসআই কিওয়ার্ড হয়েছে, এলএসআই রিলেভেন্ট মোটামুটি একই। আমরা এই সিবি শাইন এসপি ডাইমেনশন ইউজ করছি, এটা একটা এলএসআই কিওয়ার্ড হয়েছে। তারপরে এটা সিবি শাইন এসপির কথা বলতেছে, আবার এদিকের মধ্যে তো এটা ইউজ করছি। তারপর এখানে হোন্ডার কথা বারবার বলতেছি না, হোন্ডা মোটরসাইকেলস, হোন্ডা এখানে সবার শেষে মনে হয় লিখছি যে অ্যাভেলেবেল এট হোন্ডা অথরাইজড ডিলার, হোন্ডা লাইফ, এখানে কোথায় যেন লিখছি ফেমাস বাইক, ফেমাস হোন্ডা বাইক যদি লিখি, হোন্ডা বাইক লিখলেও এটা একটা এলএসআই কিওয়ার্ড কিন্তু হয়ে যায়। হোন্ডা বাইক যদি লিখি, হোন্ডা বাইকটা কি সিবি শাইন এসপি একটা হোন্ডা বাইক না? অবশ্যই একটা হোন্ডা ব্র্যান্ডের বাইক। সো এটা একটা এলএসআই কিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাচ্ছে।
তো এইটাও গেল, আমরা একটা এলএসআই কিওয়ার্ড অ্যাড করলাম, আরো দুই একটা যদি অ্যাড করতে পারেন ভালো, না করতে পারলে সমস্যা নাই। এতটুকুই আমাদের এই কন্টেন্টটার অপটিমাইজেশন ডান। এখানে এসইওতে আবার সবুজ বাতি কেন নীল বাতি ছিল, সবুজ বাতি কেন দেখাচ্ছে দাঁড়ান একটু দেখি। মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ইট ডাজ নট কন্টেন রেকমেন্ডেড টু, এই দুইটা ঠিক আছে। Your key phrase or its synonyms do not appear in the first paragraph. Key phrase হচ্ছে Civitan speech specification, Civitan speech specification, introduction, question কোথায় গেল, ইন্ট্রোডাকশন, এইখানের মধ্যে বলতেছে আমাদের সিভিশন এসপি, এটা টাইটেলটা ক্লিয়ার মধ্যে তো আছে, সিভিশন এসপি স্পেসিফিকেশন দিছে, এটাও আছে, তারপরে অ্যারো কেন দেখাচ্ছে, এটা সবার শেষে অনেক নিচে থাকাতে, ফার্স্ট প্যারাগ্রাফে থাকাতে বেসিক্যালি দেখাতে পারছেন না, রাইট? না একটু দেখি, এটা সলভ হয়ে যাবে। Your key phrase or its synonym do not appear in the first paragraph. ফার্স্ট প্যারাগ্রাফে আমার কি ফেজের নাকি সিনোনিম সে পাচ্ছে না, বাট আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে এইটার মধ্যে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমি যদি ইন্ট্রোডাকশনটা কেটে দেই তাহলে কি পাই কিনা একটু দেখি। ইন্ট্রোডাকশন দরকার হলে কেটে দিলাম, এখনো পাচ্ছে না, তাহলে তো লাভ হইল না। ইন্ট্রোডাকশন এখানে আমি টেকনিক্যালি এটা অ্যাড করে দিতে পারি। টেক্সট বক্স প্যারাগ্রাফ দিলাম, এই যে দেখেন এখন এসইও আসতেছে, প্রবলেম সলভ। The meta description has been specified but it does not contain the key phrase. এটা বলছে আমি করতেছি, এটা ঠিকঠাক মতো করতেছি, একটু পিছনে থাকার কারণে। তো এইখানে দেখেন আমার এই প্রবলেম দুইটাই, এসইও অ্যান্ড রিডেবিলিটি ওকে ডান। আপনাদেরকে এই কাজগুলো করতে করতে বুঝতে হবে স্যার, প্র্যাকটিস করতে করতে আপনারা নিজেরাই এগুলাকে কিভাবে গ্রিন বাটনে কনভার্ট করা যায় আপনারা বুঝতে পারবেন। টুডে উই উইল বি টকিং অ্যাবাউট স্পেসিফিকেশন অফ মোটরসাইকেল। এরপরে এইটাকে আমি একই প্যারাগ্রাফের মধ্যে এটাকে আসলে আমাদের তো সমস্যা ছিল না, যাই হোক থাকুক, কিন্তু এখানে একটা প্রবলেম রয়ে থেকে গিয়েছিল, আমি এটা একটু চেক করে দেখি প্রবলেমটা এখনো ফিক্স হয়েছে কিনা। রিভিউতে যাই, এই যে প্রবলেমটা এখন ঠিক হয়ে গেছে। কিন্তু ওই যে এতক্ষণ যে বোল্ড যে দেখাচ্ছিল, আপনারা কি কেউ ক্লাসে আসেন? ক্লাসে আসেন কে কে? আসি ভাই আসি। আর বাকিরা কোথায়? আমিও আছি ভাইয়া। আচ্ছা দুইজন আছেন, তারপরে অমিত মজুমদার আছেন। এই ইয়া কোথায়? আমি কাদেরকে নিয়ে ক্লাস করাইতেছি আই ডোন্ট নো। হাজির হাজির অনেকক্ষণ পরে হাজির হয়েছেন, যাক। তো দেখেন আমার যে কন্টেন্টের যে ইস্যুটা ছিল, কন্টেন্টটা বড় হয়েছিল, সেটা মোটামুটি আমি ফিক্স করে ফেলতে পারছি। এখানে কিছু সৌন্দর্য বর্ধন রিলেটেড কাজকর্ম আছে, এগুলো আমি করে ফেলতে পারবো, সমস্যা নাই। সো এইটা হচ্ছে আমাদের। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, মানে এসইও রিলেটেড বলতে আমি এক জায়গায় শুনলাম আর কি, একজন ডিজিটাল মার্কেটার উনি বললেন যে এখন নাকি এত কন্টেন্টের উপর এসইওটা নির্ভর করে না, মানে এসইও নির্ভর করে না অ্যাজ ইন হচ্ছে আপনার ওয়েবসাইট যত বেশি ফাস্ট হবে, স্মুথ হবে, কনভিনিয়েন্ট হবে, ইজি হবে ইউজ করতে, ওই ওয়েবসাইটটা নাকি তত বেশি পপুলার হবে। মানে
এসইওর জন্য খুব বেশি এফোর্ট এখন নাকি দেওয়া লাগে না। এই কথাটা যিনি বলছেন উনি 50% ঠিক আপু, আর 50% ঠিক না। এসইও এখন ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে আপনি যেটার কথা বললেন ওয়েবসাইট নেভিগেশন বলে এটাকে, ওয়েবসাইট নেভিগেশনের উপর। সেকেন্ড হচ্ছে কন্টেন্টের উপর। থার্ড আপনাদেরকে সবার শেষে যেই ব্যাকলিঙ্ক অফ মানে অফ পেজ এসইওটা দেখানো হবে, সেটা খুবই কম কাজ করে, সেইটা খুবই কম কাজ করে। বাকি নেভিগেশন আর কন্টেন্ট, আপনার ওয়েবসাইটে যদি কন্টেন্ট না থাকে, কন্টেন্ট যদি অপটিমাইজড না থাকে, আপনি যদি গুগলকে না চেনাইতে পারেন, না বোঝাইতে পারেন আপনার ওয়েবসাইটে কি কন্টেন্ট আছে, আপনার ওয়েবসাইট ফাস্ট হয়ে কী লাভ হবে? কন্টেন্টটা যদি ঠিকমতো আপনি প্লেস করতে না পারেন, কিওয়ার্ডগুলো যদি না দিতে পারেন, কিভাবে চিনবে কিভাবে গুগল? আচ্ছা, আর স্পিডের কথা যেগুলোর কথা বলছেন, স্পিড বা মোবাইল মানে এএমপি ভার্সন ক্রিয়েট করা, আপনাদের আরো কিছু টেকনিক্যাল এসইওর কিছু জিনিসপত্র আপনাদের আছে। আর স্পিডের যে কথাগুলো বলা হয়েছে, স্পিড রিলেটেড মানে কোর্সের মধ্যে স্পিডটাকে বাড়ানোর জন্য খুব একটা বেশি কথাবার্তা বলা হয়নি, বা টেকনিক্যাল এসইও পার্টটাতে আপনাদেরকে দুই একটা প্লাগইনের কথা বলা হবে, যেগুলো দিয়ে মোটামুটি আরেকটু মানে পেজটাকে এই যে আমি একটু আগে মানে এটা একবার ক্লিন করছিলাম, ক্যাশগুলো ক্লিন করা যায়। আর অ্যাডভান্স লেভেলের মানে এসইও আমি যতটুকু দেখাইছি আপনাদের, এটা মোটামুটি বেসিক টু মানে দেখানো হবে। টোটাল এসইও যেটা এই কোর্সে আছে বেসিক টু ইন্টারমিডিয়েট। আপনারা আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে হলে আগে স্যার এই যতটুকু দেখানো হয়েছে সেটা প্র্যাকটিস করে, সেটা প্রপারলি বুঝে, আমাদের অ্যাডভান্স কোর্স আছে, নিজেরা টুগলে যদি পান, বা বাইরের কোনো কান্ট্রি বা বাংলাদেশের কোনো কোর্সের আপনারা ঢুকে যাদের এসইওতে ইন্টারেস্ট আছে তারা সেখানে চলে যেতে পারে। আপু আপনাকে কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে হ্যাঁ, পেরেছি। তো এই যে ভাইয়া বলছে উনি ঠিক বলছেন, বাট কন্টেন্টের কথা যে বলছেন মানে এই কথাটা মানে আমি বুঝলাম না উনি এটা কোন সেন্সে বললেন। কন্টেন্ট যদি ওয়েবসাইটে অপটিমাইজ না থাকে কেমনে কি? কোনোভাবেই কিছু না। ওয়েবসাইট অবশ্যই ওয়েবসাইট মানে আমি কোনোভাবে বলবো না দূর ভাঙাচুরা ওয়েবসাইট দিয়ে কন্টেন্ট মানে সব সময়। আমার একটা ইন্টারভিউ তো এটা নিয়ে আটকাইছিল, মানে আমি বারবার কন্টেন্টের কথা বলতেছিলাম, ওয়েবসাইটের কথা বলি নাই, বাট আমি ধরে রাখছি যে ওয়েবসাইট সে বুঝে নিছে যে ওয়েবসাইট আমার 100% যদি কমপ্লিট না হয়, ওয়েবসাইটে যদি কোনো এরর থাকে মানে টেকনিক্যাল কোনো ইস্যু থাকে, ওই ওয়েবসাইটের এসইও করে সুবিধা করা যাবে না, র্যাঙ্ক করবে না। তো আমি ধরে নিয়েছি সে ওয়েবসাইট প্রপার ওয়েবসাইটের কথা বলতেছে। আমাকে বললো যে আপনি কিভাবে শুরু করবেন বলেন। তো আমি অন পেজ অপটিমাইজেশনের কথা বলতেছি, বাট ওই লোক আসলে এই ওয়েবসাইটের নেভিগেশন রিলেটেড টেকনিক্যাল কথাবার্তা বেশি চাইতেছিল আর কি। তো যাই হোক, ওয়েবসাইটের এসইওর জন্য আপনার এই ওয়েবসাইট নেভিগেশন ওকে হওয়া, আপনার স্পিড, কন্টেন্ট সব কিছু মিলাই, মানে ওয়েবসাইট ভালো হইলেই একটা কন্টেন্ট কম ওয়েবসাইটের মধ্যে কাজ র্যাঙ্ক করবে এরকম না। যাই হোক, এটা আশা করি আপু আপনি ক্লিয়ার হয়েছেন। আর এই কন্টেন্টটা মোটামুটি আমরা অপটিমাইজ করা হয়েছে। আমি ফার্স্টেই বলে নিছি কন্টেন্টটা যেহেতু আমি লিখি নাই, আমার হাতে এটাকে 100% কমপ্লিট করার মতো আসলে কন্ট্রোলটা নাই। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এটাও ধরেন যেভাবে অপটিমাইজ করা হয়েছে 2-3 মাসে হয়তো এটাও র্যাঙ্ক করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। স্পেসিফিক ইন্টারেস্টেশনে সার্চ দিলে কিন্তু র্যাঙ্ক করবে, কিন্তু এই যে কন্টেন্ট লিখছে এটা তো আসলে কমপ্লিট হয় নাই, স্পেসিফিকেশন আরও কিছু ইনফরমেশন দেওয়া উচিত ছিল, তারপরে মানুষজন এসে পড়বে। কিছু সময় এটাতে হয়তো বা তাদের সেশন আমরা পাবো। এখন আমি যেটার কথা বলতে নিছি, যেটা নিয়ে কথা বলবো ভাবছিলাম, স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ। স্ট্রাকচার্ড ডাটা মার্কআপের মাধ্যমে কি হয়? স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ এটা একটা setup to make the page search results look even more interesting, and structured data markup or schema to your page. Structured data are extra code that help search engines recognize specific categories of copy within your content. আমি একটা সার্চ দেই, আপনাদেরকে এটা কেমন যেন মনে হচ্ছে দেখাইছি, হাউ টু আর্ন মানি অনলাইন। আপনারা প্রায় সময় গুগলে সার্চ করলে দেখবেন যে এটা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভেতরের অনেক কথাবার্তা এখানে দিয়ে দিছে। ওয়েবসাইটটার ভেতরে যদি আমি একটু সেকেন্ড ট্যাবে যাই,
দেখেন এখানের ভেতরে গেলে এই যে ফ্রিল্যান্সিং, স্টার্টিং ইউর ওন বিজনেস, এই জিনিসগুলোকে আমরা যদি একটু ফোকাস করি, একটু দেখুন। এই 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 এগুলো মূলত হচ্ছে হেডিংগুলো এখানে দেখাচ্ছে। এখন আমি এইটা সার্চ দিয়ে ফার্স্ট পেজেই যখন অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাব, তখন অবশ্যই আমি এটাতে ক্লিক করব। গুগলের কথা হচ্ছে এইটা, মানুষ যখন সামান্য ইনফরমেশন পায়, তার সার্চ দেওয়ার পরে রিলেভেন্ট ইনফরমেশন পেয়ে যায়, তখন সে এই মোর আইটেমে ক্লিক করা আর এই ওয়েবসাইটে ক্লিক করা একই, সে ক্লিক করবে। এখন এই ডাটাগুলো আমরা নর্মালি ডাটা ইনফরমেশন পাই কোথা থেকে, যখন কোনো কিছু সার্চ দেই, কারণ আমি আমার হোন্ডা লাইফ থেকে সার্চ দিচ্ছি, আমি ততক্ষণ না এই ওয়েবসাইটটার ভেতরে যতক্ষণ না যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটের ভেতরে ইনফরমেশন নিতে পারবো না। জাস্ট এদিকে এক লাইনের ডেসক্রিপশন দেখছি, বাট ভালো ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি না। বাট এইখানে কি, এই ওয়েবসাইটটার ভেতরের আরো অনেক কথাবার্তা গুগল মোটামুটি একটু আলাদা করে হাইলাইট করছে। এই যে হাইলাইটটা যে হইছে, এটা পেজটা লোড হইতেছে না কেন? এই যে দেখেন, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট, স্টার্টিং ইউর ওন বিজনেস, অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্ভে, সার্চ অ্যান্ড রিভিউজ। দেখেন এখানে এই কথাগুলো এমন না, যে কথাগুলো এখানে লেখা আছে এমন না যে ওয়েবসাইটের মধ্যে পয়েন্ট আউট করে দেওয়া, প্রত্যেকটার জন্য পয়েন্ট আউট করে দেওয়া, বাট প্রত্যেকটার পর আবার একটা একটা করে কি প্যারাগ্রাফ আছে না? ফ্রিল্যান্সিং এর পর একটা প্যারাগ্রাফ, স্টার্টিং ইউর ওন বিজনেস এটার পর একটা প্যারাগ্রাফ, অ্যাফিলিয়েট মার্কেটিং এর পর একটা প্যারাগ্রাফ, এইটার পরে একটা প্যারাগ্রাফ, প্রত্যেকটার পরে প্যারাগ্রাফ আছে। বাট গুগল এই ওয়েবসাইটের কন্টেন্টটাতে স্ট্রাকচার ডাটা মার্কআপ সেট আপ করা থাকায় এই পেজের কন্টেন্টগুলোকে এতটা ভালোভাবে বুঝতে পারছে যে কন্টেন্টটাকে আলাদাভাবে এইভাবে শো করতেছে। অন্যগুলোর ক্ষেত্রে দেখেন এইভাবে কিন্তু শো করতেছে না, জাস্ট মেটা ডিসক্রিপশন দেওয়া, বাট এটা আলাদাভাবে শো করতেছে। এরকম প্রায় সময় আপনারা অনেক কন্টেন্টের জন্য দেখবেন এরকম ডেটা শো করতেছে। ক্লিক করার আগে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। এটাকে বেসিক্যালি স্ট্রাকচার ডাটা মার্কআপ বলা হয়। এটাকে ডিরেক্ট স্ট্রাকচার ডাটা মার্কআপ বলা হয় না, এইটার মাধ্যমে এই যে যেটা দেখতেছি এটাকে বলা হয় স্ট্রাকচার স্নিপেট। স্ট্রাকচার ডাটা মার্কআপের মাধ্যমে আমরা স্ট্রাকচার স্নিপেট ক্রিয়েট করার জন্য গুগলকে জাস্ট রিকোয়েস্ট করতে পারি। রিকোয়েস্ট করে রাখলে গুগল অ্যাপ্রুভ করতেও পারে, নাও করতে পারে। এই ডেটাটা আমরা আমাদের ওয়েবসাইটগুলোর প্রত্যেকটার ব্যাপারে এরকম ইনফরমেশন এইভাবে করে ইনফরমেশন দেওয়ানোর চাইতেই পারি, কারণ যেটা বললাম, ভিজিটর আপনার ওয়েবসাইটে ক্লিক করার আগে যদি ওয়েবসাইটের ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটে ক্লিক করার ব্যাপারে সে ইন্টারেস্ট ফিল করে এবং ক্লিক করে। তো এটা 100% আমরা স্ট্রাকচার ডাটা মার্কআপের মাধ্যমে এই স্ট্রাকচার স্নিপেট, এটাকে কি বলে স্ট্রাকচার স্নিপেট, এটার জন্য গুগলের কাছে রিকোয়েস্ট আবেদন করতে পারবো, বাট সব সময় যে দিবে এরকম না। আমরা ইনশাআল্লাহ টেকনিক্যাল এসইও পার্টে গেলে স্ট্রাকচার ডাটা মার্কআপ কীভাবে সেট আপ করতে হয় সেই ব্যাপারে ইনশাআল্লাহ ইন ডিটেলসে, মানে এটা খুব সোজা, একটা প্লাগইনের মাধ্যমে আমরা জাস্ট কিছু সেট আপ করতে হবে, দ্যাটস ইট। সো এরপরে এটা দেখানো না দেখানো গুগলের ব্যাপার আর কি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের প্র্যাকটিক্যালি আমরা একটা কন্টেন্টকে কীভাবে অপটিমাইজ করতে হয়, অন পেজ অপটিমাইজেশন, মোটামুটি ওয়েবসাইটের জন্য অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে কি কি করা দরকার, আমাদেরকে প্রত্যেকটা পেজের জন্য, আমাদের ওয়েবসাইটের যতগুলা পেজ আছে প্রত্যেকটা পেজের জন্য ব্যাক এন্ড থেকে এবং ফ্রন্ট এন্ড থেকে অন পেজ অপটিমাইজেশনটা করতে হবে, যাতে করে আমরা সার্চ ইঞ্জিনে ভালো একটা র্যাঙ্কিংয়ে আসতে পারি। এবং পাশাপাশি অবশ্যই ওয়েবসাইট মাস্ট ভালো কোয়ালিটির ওয়েবসাইট হইতে হবে। ইভেন আমরা যে থিমটা ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেসে যে থিমটা ইউজ করতেছি, এটা একটা ফ্রি থিম, চুরি করে ক্র্যাক করা একটা থিম। গুগলে এটাও জানে যে কে টাকা দিয়ে পেইড থিম কিনে ইউজ করতেছে, কে ফ্রি থিম ইউজ করতেছে। ওকে, সো সেই ক্ষেত্রেও আবার ব্যাপারটা হচ্ছে কি, কেন মানে গুগল দেখে কি, ধরেন কে না আমরা মানে এটা অরিজিনালি মানুষ যত না ফ্রিতে ইউজ করতেছে, বাংলাদেশে ধরেন মাইক্রোসফট 10 এর কথা, আমরা যে উইন্ডোজ দিতেছি, উইন্ডোজ 10
এটা যতজন না ফ্রিতে ইউজ করতেছে তার চাইতে খুব কম কিন্তু কিনে ইউজ করতেছে, অরিজিনাল ভার্সনটা ইউজ করতেছে, তাই না? সো গুগল যখন দেখে যে আপনার ওয়েবসাইটটা একটু ডিফারেন্ট, গুগল বুঝে নেয় যে, তখন বুঝে যে ওয়েবসাইটটাকে একটু এটার পিছনে একটু আলাদাভাবে গড়িমসি করা হচ্ছে, কোনো হয়তো বা কোনোভাবে তার থিমটাকে পেইড থিম হতে পারে এটাকে কেউ বিল্ড করছে, সে একটু ডিফারেন্ট ওয়েতে বিল্ড করছে। গুগল যখন দেখে যে একটা ওয়েবসাইট একটু ডিফারেন্ট, সেটার প্রতি সে কিন্তু প্রায়োরিটি বেশি দেয়। সো সেদিক থেকেও মানে আপনার থিমের উপর আপনার এসইও নির্ভর করে। এবং এখনকার যেসব থিমগুলো আছে এগুলো এসইও ফ্রেন্ডলি করার জন্য যারা এইসব থিমগুলো বানায় তারা খুব চেষ্টা করে, এই আর কি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, আজকে এই পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ আগামী ক্লাস তো আমাদের ঈদের জন্য বন্ধ থাকতেছে, এরপরের শনিবারে আমাদের মানে এই 1 মাসে আমরা 2টা ক্লাস করতেছি আলটিমেটলি। সো আজ এতটুকুই থাকুক, ইনশাল্লাহ আবার ঈদের পরে